প্রাণী টিস্যুর এই যোজক টিস্যুর আলোচনাটা খুবই ইন্টারেস্টিং। অ্যান্ড যোজক টিস্যু নামের মধ্যেই আছে যোজক, মানে কি যোগ করা এদের কাজ। বাট এই যোজক টিস্যুর মধ্যে যারা যারা আছে, যেসব উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো নিয়ে আমাদের ফিউচারে আর অন্যান্য অধ্যায়গুলো আছে, যেমন জীবে পরিবহন, তারপর দৃঢ়তা প্রদান ও চলন, এরকম অর্থাৎ যেটাকে আমরা বাংলায় হাড্ডি গুড্ডির চ্যাপ্টার বলি বা রক্তের চ্যাপ্টার বলি, ওই চ্যাপ্টারগুলোতে না এগুলো নিয়ে ডিটেলস আরো আলোচনা থাকবে। বাট আমাদের এই যে জীবকোষ টিস্যুর মধ্যে অল্প একটু ঢুকাই দিছে, তো অল্প একটু ঢুকাই দরকার মানে আমাদের শিখতে হয়, এই চ্যাপ্টারে শিখতে হয়। তো এই চ্যাপ্টারে একদম বেসিক যেটুকু আছে এইটুকু আমরা শিখবো। বাট হ্যাঁ, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা অন্যান্য অধ্যায়গুলোতে আছে, আমি সেগুলো ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে তোমাদের জন্য ভিডিও বানাই দিব। তো যোজক টিস্যুকে আমাদের যতটুকু না জানলেই না ততটুকু আমরা শিখবো এখান থেকে, সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু আসলে বলতেছি যতটুকু না জানলেই না, বাট বেসিক যা যা থাকা সবই দিয়ে দিব ইনশাল্লাহ। তো কানেকটিভ টিস্যু, যোজক টিস্যু। এন্ড দেখো আমরা আবারও একটু জেনে নিচ্ছি যে প্রাণী টিস্যু আসলে অ্যাকচুয়ালি 4 রকমের: আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু। প্রাণী টিস্যু সম্পর্কে তুমি যদি ডিটেলস জানতে চাও, এর আগে একটা ক্লাস আছে। টিস্যু নিয়ে তুমি যদি ডিটেলস জানতে চাও, তাহলে এর আগে উদ্ভিদ টিস্যু নিয়েও ক্লাস আছে। বাট আমি রিকমেন্ড করবো একদম শুরু থেকে ক্লাসগুলো করে আসার জন্য এই চ্যাপ্টারের প্লে লিস্ট থেকে, যেখানে আমি এর আগে আরো অনেকগুলো ক্লাস দিচ্ছি, যেগুলো থেকে তুমি ভালো করে করতে পারবা। আর একটু বলে রাখি, এই যে টিস্যুর যে আলোচনাগুলো, এগুলো কিন্তু সৃজনশীলের এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো যোজক টিস্যুর নাম হচ্ছে কানেকটিভ টিস্যু, অর্থাৎ যেই টিস্যুগুলো বডির একটা অংশকে একটা অংশের সাথে কানেক্টিভিটি তৈরি করার জন্য হেল্প করে। তো এই যোজক টিস্যুকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে ফাইব্রাস কানেকটিভ টিস্যু বা ফাইব্রাস যোজক টিস্যু বা তন্তুময় যোজক টিস্যু। ফাইব্রাসকে ইংলিশে বলা হয় তন্তুময়। ফাইবারসকে ইংলিশে বলা হয় কি তন্তুময়, অর্থাৎ তন্তু দিয়ে তৈরি। তন্তু মানে কি সুতা, সুতা দিয়ে তৈরি। স্কেলেটাল কানেকটিভ টিস্যু, স্কেলেটাল স্কেলেটন শব্দের অর্থ কি? স্কেলেটন শব্দের অর্থ হচ্ছে কঙ্কাল, তাহলে কঙ্কাল যোজক টিস্যু, এগুলোকে বলা হয় কঙ্কাল যোজক টিস্যু। তার মানে আমাদের দেহের যে হাড্ডি গুড্ডি আছে, মানে হাড্ডি আর কি, এগুলো হচ্ছে যোজক টিস্যুর অন্তর্ভুক্ত। কেমনে যোজক টিস্যুর অন্তর্ভুক্ত এগুলো আমি বলছি তোমাদের শুরুতেই বলছি, যে এটা বডির একটা পার্টকে একটা পার্টের সাথে কানেক্ট করতেছে। যেমন ধরো আমাদের হাড্ডিগুলো কি করতেছে, আমাদের হাতকে, হাতের সাথে এই যে ঘাড়কে কানেক্ট করতেছে, বুকের গুলোকে কানেক্ট করতেছে। আমরা দেখবো, একটু পরে দেখবো কেমনে কাজ করে। এবং তার নাম্বার লাস্টে যেটা আছে তরল যোজক টিস্যু। তরল যোজক টিস্যুর মধ্যে কি আছে? অ্যাকচুয়ালি রক্ত। এখানে আছে রক্ত, রক্ত ও লসিকা, এরা আছে। এরা হচ্ছে তরল যোজক টিস্যু। ঠিক আছে। আচ্ছা, তো এইখানে আমাদের এখন আমরা যোজক টিস্যুর দিকে আগাচ্ছি বলে আমরা পেশি টিস্যু, স্নায়ু টিস্যুকে আপাতত একটু ব্লান্ট করে রাখছি। আমরা এখন যোজক টিস্যু নিয়েই কথাবার্তা বলবো। তো চলো আমরা দেখি যোজক টিস্যুর মধ্যে প্রথমে যে কথাটা জানতে হচ্ছে সেটা হচ্ছে যোজক টিস্যুর কোষের সংখ্যা কম। যোজক টিস্যুর মধ্যে কোষের সংখ্যা কম। ওকে, আমরা যে আবয়নী কোষ পড়ছিলাম, এখানে দেখছিলাম যে একটা ভিত্তি পর্দার উপর ঘন হয়ে কোষগুলা থাকে, ঘন সন্নিবেশিত হয়ে কোষগুলা থাকে। আর এখানে দেখতেছি এখানে কোষের সংখ্যা একদমই কম। ঠিক আছে। টিস্যুতে মাতৃকা বা ম্যাট্রিক্স অনেক বেশি। এখন নতুন একটা টার্ম চলে আসছে, মাতৃকা বা ম্যাট্রিক্স কি? এই কথাটা আমরা যোজক টিস্যু পড়তে যেতে পারবো, আমরা পেশি টিস্যু পড়তে যেতে পারবো, আমরা স্নায়ু টিস্যুতেও, স্নায়ু টিস্যুতে সেভাবে আসবে না, বা যোজক টিস্যুর পেশি টিস্যুতে মাতৃকা শব্দটা আসবে, মাতৃকা বা ম্যাট্রিক্স। তো এই মাতৃকা বা ম্যাট্রিক্স শব্দটা আমরা আর কোথায় কোথায় পেয়ে আসছি আমরা একটু দেখি। আমরা কোষের মধ্যে পাইছি, কোষের মাতৃকাকে আমরা বলি সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের যে তরল পদার্থ, কোষের যে সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজম কোষের ভিতরে যে নিউক্লিয়াস বাদে যেটুকু অংশ আছে, কোষের ভিতরে যেটুকু জীবিত অংশ আছে, এটাকে আমরা সাইটোপ্লাজম বলছি। তো সাইটোপ্লাজমের যে তরল অংশটা, এটাকে আমরা কি বলছি? ম্যাট্রিক্স বলছি। কিন্তু ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স শব্দটা বললে তোমাদের মাথায় আসতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে তরল, তরল জেলির ন্যায় কিছু, তরল জেলির ন্যায় কিছু, এরকম জিনিসকে হচ্ছে আমরা ম্যাট্রিক্স বলি। এখন কোষের বেলায় সেটা হচ্ছে সাইটোপ্লাজম। আবার আমরা মাইটোকন্ড্রিয়াতেও কিন্তু ম্যাট্রিক্স পাইছিলাম, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের মধ্যে কিন্তু আমরা ম্যাট্রিক্স পাইছিলাম। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সকে তো ডাইরেক্ট আমরা ম্যাট্রিক্স বলছি, প্লাস্টিডের ম্যাট্রিক্সকে আমরা স্ট্রোমা বলছি। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডের ভিতরে যে জায়গাটা ছিল ওটাকে আমরা ম্যাট্রিক্স বলছি। ঠিক আছে। এটার ভিতরে আমরা কি পাচ্ছি? এটার ভিতরে মানে ভিতরে যে প্রকোষ্ঠটা, ভিতরে যে গহ্বরটা, এটাকে আমরা ম্যাট্রিক্স বলছি। আমি যদি একটু এঁকে দেখাই তোমাদেরকে, ধরো এটা মাইটোকন্ড্রিয়া আমরা আঁকাই। এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার বাইরের স্তর। মাইটোকন্ড্রিয়া দ্বিস্তরী, মানে দ্বিস্তরী বলতে দুই পর্দা, 4টা স্তর, এটা আমরা আগে আলোচনা করছি এগুলো নিয়ে। এবং মাইটোকন্ড্রিয়ার ভেতরের দিকে, সরি, মাইটোকন্ড্রিয়ার ভেতরের দিকে ভাঁজ হয়ে থাকে। ভেতর দিকে এরকম ভাঁজ হয়ে থাকে। ভিতরের দিকে ভাঁজ হওয়ার ভিতরে যে অংশটুকু আছে, এটুকু কিন্তু আমরা ম্যাট্রিক্স বলছি, রাইট? ভাঁজ হওয়ার ভিতরে যে জিনিসগুলো আছে, এটুকু আমরা কিন্তু কি বলছি? ম্যাট্রিক্স বলছি। এই যে তরল থকথকে জেলের মতো যে জিনিসগুলা, এগুলাকে আমরা ম্যাট্রিক্স বলছি। এই ম্যাট্রিক্সের ভেতরে এই যে তরল জেলির মতো যে জিনিসগুলো ম্যাট্রিক্স বলছে, যেটাকে আমরা,
ম্যাট্রিক্স বলছি আমরা, এটার ভিতরে কিন্তু অন্যান্য যা যা উপাদান ছিল, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার যে গুরুত্বপূর্ণ এনজাইম টেনজাইম অনেক কিছুই কিন্তু এই ম্যাট্রিক্সের মধ্যে বিন্যস্ত ছিল। এবার রাসায়নিক বিক্রিয়া অনেক কিছু ম্যাট্রিক্সের ভিতরে হয়েছে মাইটোকন্ড্রিয়ার। তো এটা ছিল মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স, যেগুলো আমরা এখানে লিখছি যে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স, মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকে কোষের ম্যাট্রিক্স, সাইটোপ্লাজমের তরল অংশ যেটা দিয়ে কোষ 70% তৈরি, এগুলো এক্সট্রা ইনফো আর কি তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি যে ম্যাট্রিক্স বা মাতৃকা জিনিসটা কি। মানে এখন যেটাকে আমরা ম্যাট্রিক্স বলতেছি সেটা আসলে কি। ধরো আমরা জানছি যে টিস্যু হইতে গেলে অনেকগুলো কোষ থাকতে হয়, টিস্যু হইতে গেলে অনেকগুলো কোষ থাকতে হয়। এখন যদি এরকম হয় যে এই ধরো অনেকগুলো কোষ, এরা একসাথে ঘন হওয়ায় নাই, ঘন অবস্থায় নাই, এরা একসাথে ঘন অবস্থায় নাই, এবং এই কোষগুলো ধরো একটা একটা অংশে আছে, ধরো এতটুকু অংশে এই কোষগুলো আছে, এতটুকু অংশে এই কোষগুলো আছে, একটা একটা ঘনভাবে তারা নাই, এবং এর আশেপাশে কিছু তরল পদার্থ আছে, এই কোষের আশেপাশে কিছু তরল পদার্থ আছে, তরল পদার্থটাকে আমরা একটু হালকা কালার ব্যবহার করি। এই কোষের আশেপাশে ধরো তরল পদার্থ আছে, ওকে, কোষের আশেপাশে তরল পদার্থ আছে। একটা ছোট্ট, একটু দাঁড়াও, একটু টাইম দাও, আমি একটু এটাকে একটু সুন্দর করি, দেখতে সুন্দর লাগে যাতে। কালারটা আমরা যদি লাল না দিয়ে আমরা যদি সবুজ কালার ব্যবহার করি তাহলে কেমন হয়। এবার যদি আমরা এখানে কালার ঢেলে দিই তাহলে এখন দেখতে মনে হয় খারাপ লাগছে না। যাই হোক, তাহলে এই যে আশেপাশে যে তরল পদার্থগুলো যেটা আমি ভরে দিলাম, যে তরল পদার্থ দিয়ে আমি যে ভরে দিয়েছি জায়গাটা, তরল পদার্থ দিয়ে, এই তরল পদার্থগুলা, এই যে তরল যে পদার্থগুলা যেটা কোষের চারিদিকে আছে, এটাই হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স বলতে আসলে আমরা কি বুঝতেছি, এটা টিস্যু। একটা টিস্যুতে কি থাকে, একটা টিস্যুতে অসংখ্য কোষ থাকে, একটা টিস্যুতে অসংখ্য কোষ থাকে। তো এই কোষের বাইরের দিকে, কোষের বাইরের দিকে থাকা যে, যেটাকে আমরা বলি আন্তঃকোষীয় তরল, আন্ত মানে কি বাইরে, কোষের বাইরের যে তরল পদার্থ যেটা কোষকে ধারণ করে রাখছে, কোষগুলাকে আবদ্ধ করে রাখছে, কোষগুলাকে আবদ্ধ করে রাখছে, কোষগুলাকে সংযুক্ত করে রাখছে, এইগুলাকে, এবং এটা কোষের বাইরে থাকা, এগুলাকে ম্যাট্রিক্স বলে। এগুলাকেই বলে ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, যেমন আমরা রক্তের ক্ষেত্রে ম্যাট্রিক্স পাবো, হাড্ডির ক্ষেত্রেও পাবো তরুণাস্থি। তরুণাস্থি কি, এই যে আমাদের যে নরম যে হাড়গুলোকে তরুণাস্থি বলে, তরুণ নতুন, বা নরম অস্থি যেটাকে বলা হয় আর কি। হ্যাঁ, অস্থি মানে হাড্ডি, আর তরুণ অস্থি মানে এই যে নরম হাড়গুলো, যে এটা তবে যে নাকে যে আছে। তো এগুলোর মধ্যে এই ম্যাট্রিক্স গুলো আমরা পাবো। তার মানে ম্যাট্রিক্স তাহলে কি, আন্তঃকোষীয় ম্যাট্রিক্স বলা হয় এগুলাকে। আন্তঃকোষীয় মানে কি, দেখো আন্ত আর অন্ত তোমরা অনেকে পার্থক্য করতে পারো না, আন্ত আর অন্ত মানে কি। দেখো অন্ত, অন্ত শব্দটাকে আমরা এভাবে বলতে পারি না অন্তর, অন্তকে আমরা এভাবে অন্তর লিখতে পারি, অন্তর আমার কই থাকে, ভিতরে থাকে। তাহলে অন্ত মানে কি, নিজের মধ্যে। তা আন্ত বলতে নিজের ভিতরে, নিজের মধ্যে, বা নিজেদের মধ্যে। যেমন বলেন অন্ত স্কুল ক্রীড়া প্রতিযোগিতা মানে কি, ওই ক্রীড়া প্রতিযোগিতাটা ওই স্কুলের ভিতরেই হচ্ছে, বাইরে না। আর আন্ত মানে কি, আন্ত, আন্ত বলে না আন্তনগর ট্রেন, মানে যেই ট্রেন, ইন্টারসিটি ট্রেন, যেই ট্রেন এক শহর থেকে আরেক শহরে যায়। আন্ত মানে হচ্ছে দুটি ভিন্ন বা বাহিরে। আন্ত মানে কি, বাহিরে, মানে নিজের না। মানে আন্ত স্কুল ক্রীড়া প্রতিযোগিতা মানে কি, তোমার স্কুলের সাথে অন্য একটা স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা। তাহলে আন্ত মানে তোমার ভিতরে না, বাইরে। আর অন্ত মানে তোমার ভিতরে। তাহলে আন্তমাত্রিকা মানে কি, দুটা কোষের মাঝখানে যেই মাত্রিকা, এটাকে বলে আন্তমাত্রিকা, এবং এটাতে নর্মালি তরল জাতীয়ই হয়। তো আমরা যেই যোজক টিস্যুর কথা বলতেছি, এখানে ম্যাট্রিক্স অনেক বেশি, কোষ অনেক কম। দেখো আমরা যদি এটাকে এভাবে চিন্তা করি, আমরা ধরো এটা একটা লেয়ার, এটা আরেকটা লেয়ার, টিস্যু, টিস্যু লেয়ার বলতে টিস্যুর অংশ। এটার ভিতরে আমরা ঘন করে অনেক কোষ দিয়ে দিলাম, ঘন করে অনেক কোষ দিয়ে দিলাম, অসংখ্য কোষ দিয়ে দিলাম ঘন করে, অসংখ্য কোষ দিয়ে দিলাম ঘন করে। এইখানেও ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্স নাই বললে ভুল হবে, অল্প। মাত্রিকা তো একেবারে নাই হয়ে যাবে না, খুবই অল্প। দেখো আমার বেছে বেছে দেওয়া লাগতেছে। তাহলে এইগুলা কি, দুইটা কোষের মাঝবর্তী ফাঁকা জায়গা, আন্তঃকোষীয় ফাঁকা, এবং এগুলো আসলে ফাঁকা থাকে না, আন্তঃকোষীয় ফাঁকা, মানে বুঝতেছো, দুইটা কোষের মধ্যবর্তী ফাঁকা। আন্তঃকোষ মানে কি, দুইটা কোষের মধ্যবর্তী, তাহলে এগুলো হচ্ছে আন্তঃকোষীয় ফাঁকা জায়গা, দুইটা কোষের মধ্যবর্তী ফাঁকা জায়গা। এবং এই জায়গাগুলোতে কিছু তরল পদার্থ থাকে, এগুলাকে ম্যাট্রিক্স আমি বলতেছি, বা আন্তঃকোষীয় তরল পদার্থ বলতেছি। আর এখন যদি ব্যাপারটা এরকম হয়ে যায়, দেখো যদি ব্যাপারটা এরকম হয়ে যায়, এই ধরো কোষগুলা অল্প অল্প কোষ, অত বেশি না, অত বেশি না। হ্যাঁ, বিভিন্ন রকমের ধরো কোষ আছে এখানে, সাদা সাদাও আছে কিছু, সাদা সাদাও কিছু আছে, কিছু হলুদ হলুদ আছে। অ্যাকচুয়ালি এটা রক্তকে বুঝাইছে, রক্ত এরকম হয়। হ্যাঁ, এবং
তার চারিদিকে ম্যাট্রিক্স। তাহলে এখন এখানে দেখো তো, এখানে ম্যাট্রিক্সের পরিমাণটা বেশি না? তাহলে এই যে যোজক কলাগুলো এরকম হয়, কানেকটিভ টিস্যুগুলো এরকম হয়, কানেকটিভ টিস্যু। এখানে মাতৃকার পরিমাণটা বেশি, কোষের পরিমাণটা কম। তাহলে এখানে কি হলো? কোষ কম, কোষ কম, মাতৃকা বেশি, কোষ কম, মাতৃকা বেশি, ম্যাট্রিক্স বেশি। ম্যাট্রিক্স যদি অনেক বেশি হয়ে যায় তখন টিস্যুটা দেখতেই তরলের মতো লাগে, তোমার এটাকে তরল যোজক কলা বলা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। মাতৃকা তরল হতে পারে আবার শক্তও হতে পারে, মাতৃকা তরল হতে পারে আবার শক্তও হয়ে যেতে পারে। যেমন মাতৃকা যদি তরল হয়ে যায়, অর্থাৎ মাতৃকা বেশি এবং সেটা কি তরল, তখন সেটাকে বলা হবে তরল যোজক কলা। তখন সেটা কি বলা হবে? তরল যোজক কলা। কারণ আবার যদি ঘটনা এরকম ঘটে, এটাই ধরো মাতৃকা বা ম্যাট্রিক্স, কিন্তু এখানে ঘটনা যেটা ঘটছে এই ম্যাট্রিক্সের মধ্যে অনেক ক্যালসিয়াম কার্বনেট জমছে, মানে চুন। এই ম্যাট্রিক্সের মধ্যে অনেক ক্যালসিয়াম কার্বনেট জমছে বা চুন, চুন 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 মানে বুঝো তো, ক্যালসিয়াম কার্বনেট। তো এই ম্যাট্রিক্সের মধ্যে অনেক ক্যালসিয়াম কার্বনেট আছে, ক্যালসিয়াম কার্বনেট বা চুন আছে, ক্যালসিয়াম কার্বনেট বা চুন আছে। and এইগুলা জমে ম্যাট্রিক্সটা শক্ত হয়ে যাবে, ম্যাট্রিক্সটা কি হয়ে যাবে? শক্ত হয়ে যাবে। এবং বলতো এটা কার ম্যাট্রিক্স হবে? এটা হচ্ছে হাড্ডির ম্যাট্রিক্স হবে, এটা হচ্ছে হাড়, হাড় বা অস্থি হয়ে যাবে। তাহলে অস্থিতেও কোষের পরিমাণ কম, অস্থিতেও কোষের পরিমাণ কম, ম্যাট্রিক্সের পরিমাণ বেশি, বা সেই ম্যাট্রিক্সটা ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ এরকম ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমে, শুধু ক্যালসিয়াম কার্বনেট না, ক্যালসিয়াম জাতীয় পদার্থ, ক্যালসিয়াম জাতীয় পদার্থ। কারণ আমরা বলি না হাড়ে ক্যালসিয়াম বেশি, ক্যালসিয়াম বেশি। তো এরকম ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমে ম্যাট্রিক্সটা শক্ত হয়ে যায়। তরল থাকলে তখন এটা তরল যোজক কলা, আর যদি শক্ত হয়ে যায় তখন সেটা হাড্ডি বা অস্থি বা তৌনাস্থি তৈরি করবে। ঠিক আছে। আর যদি কারো মাতৃকার মধ্যে তন্তু থাকে, তাহলে আমরা এই জিনিসটা আবার রিপিট করি, এই জিনিসটা আমরা আবার রিপিট করি। ধরো এখানে এটা তো আবার রিপিট করি। এখন ধরো এই ম্যাট্রিক্সে অনেক তন্তু আছে, তন্তু মানে কি? সুতা। এই ম্যাট্রিক্সে ধরো অনেক তন্তু আছে, তন্তু মানে কি? সুতা। তন্তু মানে কি? সুতা, সুতার মতো তন্তুময়। তখন এটাকে আমরা কি বলবো? এগুলো তো তন্তু, এটাকে তো তন্তু, তখন এটাকে আমরা কি বলবো? ফাইব্রাস বলবো। তখন এটাকে আমরা কি বলবো? ফাইব্রাস কানেকটিভ টিস্যু, ফাইব্রাস। তখন এটাকে ফাইব্রাস কানেকটিভ টিস্যু আমরা বলবো, তন্তুময় কানেকটিভ টিস্যু বলবো। তাহলে এভাবেই তো তৈরি হয়েছে। নর্মালি টিস্যুর ম্যাট্রিক্স কম থাকে, টিস্যুর কোষগুলো ঘন থাকে। তো এগুলো আমরা এইভাবে করে আমরা এক ধরনের টিস্যু বানাইছি। এভাবে হইতে পারে, আবরণী টিস্যু এরকম হইতে পারে, অন্য টিস্যু এরকম, অনেক টিস্যু আছে এরকম হয়। পেশি টিস্যু এরকম হইতে পারে, যেখানে কোষের সংখ্যা বেশি। আবার এক রকমের আছে যেখানে কোষ কম, মাতৃকা বেশি, অর্থাৎ কোষের আশেপাশে তরল পদার্থ অনেক বেশি, তো সেটা তরল যোজক কলা হবে। আর সেই মাতৃকার মধ্যে যদি তন্তুর পরিমাণ অনেক বেশি থাকে, তো সেটা হবে ফাইব্রাস কানেকটিভ টিস্যু বা তন্তুময় কানেকটিভ টিস্যু। আর সেই মাতৃকার মধ্যে যদি ক্যালসিয়াম জাতীয় পদার্থ বা চুন জাতীয় পদার্থ বেশি থাকে, তোমার এটা শক্ত হয়ে যাবে, জমে জমে শক্ত হয়ে যাবে। যেমন এটা ধরো পানি, পানি জমায় তুমি শক্ত করে ফেললা, শক্ত হয়ে গেলে তখন জিনিসটা নরম থাকবে, শক্ত হয়ে যাবে, তখন সেটা হাড্ডি হয়ে যাবে। তো যোজক টিস্যু এইভাবেই হয়। তাহলে আই থিঙ্ক এই লাইনগুলো মানে তোমরা হয়তো বা বুঝতে পারছো যোজক কলার এই লাইনগুলোর মানে। তাহলে আমরা যদি মেন বইয়ের মধ্যে চলে যাই, যোজক কলা, যোজক কলার মধ্যে কি বলছে? যোজক কলা বা কানেকটিভ টিস্যুতে মাতৃকার পরিমাণ তুলনামূলক বেশি এবং কোষের সংখ্যা কি থাকে? কম থাকে। এই ডায়লগটা সবার আগে মুখস্থ করতে হবে। এবারে কয় রকমের হয়? 3 ধরনের হয়। কি কি? ফাইব্রাস যোজক টিস্যু, স্কেলেটাল যোজক টিস্যু এবং তরল যোজক টিস্যু। ঠিক আছে, এইগুলাই। ঠিক আছে, ওকে। এবার আসো আমরা এখানে যাই, ফাইব্রাস যোজক টিস্যুতে চলে যাই, ফাইবার দিয়ে যেগুলো। দেখো, ফাইব্রাস কানেকটিভ টিস্যু হলো এমন এক ধরনের যোজক কলা যেখানে ফাইবার বা তন্তু, বিশেষ করে কোলাজেন তন্তু বেশি থাকে, তো কোন এবং কোষ কম থাকে, তাই এটি খুব শক্ত ও টান সহ্য করতে পারে। তাহলে কি কি কথা আমরা বুঝলাম? কোষ কম, মাতৃকায় মাতৃকায় তন্তু বেশি। এক্সাম্পল, একটা তন্তুর নাম এখানে দেওয়া আছে, কোলাজেন তন্তু। কোলাজেন তন্তু, তন্তুটার নাম হচ্ছে কোলাজেন, তন্তু বেশি থাকে। ঠিক আছে, এবং এরা কি করতে পারে? এরা অনেক শক্ত হয়, শক্ত ও টান সহ্য করতে পারে, টান সহ্য করে। টান সহ্য করে মানে কি? অনেক জোরে টানলে কিছু হয় না। যেমন ধরো আমি যে হাতকে যে এরকম করতেছি, হ্যাঁ, আমরা যখন কাজ করি তখন কি হচ্ছে? যে মাসেল গুলা অনেক টান খাচ্ছে না? দেখো তো অনেক টান খাচ্ছে, কিন্তু হাড্ডি দেখো, আক্তা মেরে ধরো তুমি টান দিলা, আক্তা মেরে টান দেওয়া মানে বুঝো হুট করে ধরো তুমি টান দিলা,
তখন কি হবে, হাড়ের একটা টান তৈরি করবে, এই টানে তো মাসেল ছিঁড়ে যেতে পারে, মাসেল ছিঁড়ে যাবে। কিন্তু তারপরে মাসেল ছিঁড়তেছে না কেন জানো? মাসেল হাড্ডির সাথে লাগানো থাকে কি দিয়ে, মনে আছে? মা বোন টেন্ডন। মাসেল আর বোন কি দিয়ে লাগানো থাকে? টেন্ডন দিয়ে লাগানো থাকে। এই টেন্ডনের কারণেই ছিঁড়তেছে না। তো এরা কি করতেছে, দেহকে যান্ত্রিক শক্তি দিচ্ছে। যান্ত্রিক শক্তিকে আমরা উদ্ভিদ টিস্যুতে বারবার বলছি, যান্ত্রিক শক্তি মানে চলাফেরা বা নড়াচড়া করার শক্তি। এই যে আমি নড়াচড়া করতেছি, এই যে মাসেল যেভাবে করতেছি, হুট করে আক্তা আমার যদি টান লাগে তাহলে কিন্তু মাংস টাংস ছিঁড়ে যাবে। কোথেকে? হাড্ডি থেকে। ছিঁড়তেছে না কেন? এই টেন্ডনের কারণে, লিগামেন্টের কারণে। এই টেন্ডন লিগামেন্ট এগুলোকে ধরে রাখছে, এগুলো অনেক টান সহ্য করতে পারে, ঠিক আছে, এবং অঙ্গগুলোকে বেঁধে রাখে। এই যে আমি আগের দিনই তো বলছিলাম তোমাদেরকে, তাই না? শুরুতে তোমাকে বলছিলাম যে এই লেকচারের শুরুতে তোমাদেরকে বলা হয়েছে, প্রাণী টিস্যু যখন শুরু করা হয়েছে, যে এরা ধরে রাখে, একটা অঙ্গের সাথে একটা অঙ্গকে ধরে রাখে, একটা হাড্ডির সাথে একটা হাড্ডিকে ধরে রাখে, টান ও চাপ নিতে পারে, ঠিক আছে। এরা কোথায় থাকে? এরা টেন্ডনে থাকে। এরা কোথায় থাকে? এরা লিগামেন্টে থাকে। এরা কোথায় থাকে? আমাদের স্কিনেও আছে, স্কিনেও এটা আছে। কারণ স্কিন দেখুন অনেক সময় টান টান হয়ে যায়, অনেক সময় রাফ হয়ে যায়, অনেক সময় লুজ হয়ে যায়। বাট এই ক্ষমতাটা যদি না থাকতো, সময়ের সাথে সাথে যদি ঠিক অ্যাডজাস্ট করার ক্ষমতা না থাকতো, তো স্কিন ফেটে যেত, তাই না? কাদের স্কিন ফাটে? যাদের এই অ্যাডজাস্টিবিলিটি ক্ষমতাটা কমে যায়, তখন তো স্কিন কিন্তু কি হয়, শীতকালে ফাটা শুরু করে। রক্তনালীর প্রাচীরও কিন্তু এটা আছে। আমাদের যে রক্তনালিকা, আমাদের রক্তনালিকার প্রাচীরও এটা আছে। কেন জানো তো? কারণ রক্তনালী কি করে, ওরা প্রেশার পাচ্ছে না বলতো, যেটাকে আমরা ব্লাড প্রেশার বলি। এই যে আমরা যে ব্লাড প্রেশার মাপি না, প্রেশার মাপি, কই আসে প্রেশারটা? আমাদের এই যে রক্তনালিকা, যেটার বিরুদ্ধে রক্ত পরিবাহিত হচ্ছে, এই রক্তনালিকার উপর অনবরত চাপ পড়তেছে, অনবরত চাপ পড়ছে রক্তনালিকার উপরে। তো এই চাপটা সহ্য করার তো ক্ষমতা লাগবে। এই যে হার্ট যে বিট করতেছে, আমরা যে পালস, এখানে হাত দিলে যে আমরা পালস দেখতে পারি, এই যে পালস, তাহলে কি হচ্ছে, হার্ট যে বিট করে রক্তটা বের করে দিচ্ছে, এই রক্তটা তো নালীর উপর একটা চাপ দিচ্ছে, জোরে জোরে চাপ দিচ্ছে। এই চাপের ফলে কি রক্তনালী ছিঁড়ে যাচ্ছে? ছিঁড়ে তো যাচ্ছে না। কেন ছিঁড়তেছে না? কারণ রক্তনালীতে এরকম ফাইব্রাস টিস্যু আছে, ফাইব্রাস কানেকটিভ টিস্যু আছে, যেগুলো কি করতে পারে, টান সহ্য করতে পারে। এটা এমন ভাবে বাঁধা, এটা ইলাস্টিক, ইলাস্টিক টাইপের, চাপ দিলে বড় হবে আবার নর্মাল হয়ে যাবে। তো এই টাইপের কাজ করে, এবং এইগুলা হচ্ছে ফাইব্রাস কানেকটিভ টিস্যু। তাহলে ফাইব্রাস কানেকটিভ টিস্যু সম্পর্কে আমাদের কিন্তু বইয়ে কি লেখা আছে? আমার বইয়ের লাইনগুলো অ্যাকচুয়ালি শিখবো। বইয়ে কি লেখা আছে দেখো তো। বইয়ে লেখা আছে, এই ধরনের যোজক টিস্যু দেহত্বকের নিচে পেশির মধ্যে থাকে। এদের মাতৃকা বিভিন্ন ধরনের তন্তুর আধিক্য দেখা যায়। এইটুকু লিখছে। তাহলে এরা কোথায় কোথায় থাকে? এরা দেহত্বকের নিচে থাকে, আমাদের স্কিনের নিচে থাকে। আমাদের স্কিনও থাকতে পারে, দেহত্বকের নিচে এবং পেশির মাঝখানে থাকে। এটা কোথায় থাকে? দেহত্বকের নিচে এবং পেশির মাঝখানে থাকে। কেন থাকে? যাতে করে তাপ, চাপ, টান এগুলো সহ্য করতে পারে। হ্যাঁ, এগুলোর মধ্যে অনেক তন্তু দেখা যায়, এই জন্য তার নাম ফাইব্রাস কানেকটিভ টিস্যু। এই জন্য এগুলোর নাম কি? এই জন্য এগুলোর নাম হচ্ছে ফাইব্রাস কানেকটিভ টিস্যু। এবার আমরা যাব, এবার আমরা যাব হচ্ছে দেখবো এগুলা কেমন। দেখো লিগামেন্ট, এখানে কয়েকটা কথা আসছে। লিগামেন্ট আসছে, টেন্ডন আসছে, স্কিন তো আমরা বুঝি, তারপরে রক্তলিগা আমরা বুঝি, লিগামেন্ট আর টেন্ডনটা আমরা দেখবো। টেন্ডন আর লিগামেন্ট কি দেখবো এখানে? দেখো তো, এটা একটা হাড্ডি, এটা হাতের অংশ, এই যে হাত, এই যে হাত দেখাইছে এভাবে, হ্যাঁ, হাতের এই অংশটা। এই যে এই পেশিটার নাম কি জানো তোমরা? এই পেশিটার নাম হচ্ছে বাইসেপস, আর এটার নাম হচ্ছে ট্রাইসেপস। আচ্ছা, আমরা মাসেল দেখেন, এই যে দেখো, যে এবার এই যে এইভাবে দেখো, এই যে এইভাবে মাসেল দেখো, ওই যে মাসেল দেখাই যে আমরা এইভাবে, হ্যাঁ, এইভাবে। তো এই যে মাসেল যে আমরা দেখাই, এই যে মাসেলগুলো অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে বাইসেপস, এটা কি বাইসেপস, আর এটা কি? এটা হচ্ছে বাইসেপস, আর নিচেটা হচ্ছে ট্রাইসেপস। তাহলে এটা হচ্ছে বাইসেপস আর নিচেরটা হচ্ছে কি ট্রাইসেপস। এই যে বাইসেপস আর ট্রাইসেপস যে আমরা দেখাই, তো এই বাইসেপসটা হচ্ছে মাসেল বা মাংস। কিন্তু এই বাইসেপস দেখো হাড্ডির সাথে লাগানো, দেখছো? এই যে আমাদের হাড্ডি, এই যে হিউমেরাস, এই যে হাড্ডি, হাড্ডি থেকে কিন্তু এই হাড্ডির সাথে কানেক্ট হয়েছে মাসেলটা। এখন মাসেলকে হাড্ডির সাথে কানেক্ট কে করে? মাসেলকে হাড্ডির সাথে কানেক্ট করে টেন্ডন। এই দেখো ক্যামেরা কানেক্ট করছে। এটুকু হচ্ছে মাংস বা মাসেল। মাসেল মানে তো মাংস, তাই না? মাসেল মানে তো মাংস, মাংস মানেই মাসেল বা পেশি। এই মাংসটাকে, এটা হচ্ছে বোন। এটা কি বোন? বোন মানে কি হাড্ডি, মনে রাখবা, বোনস। বোনস মানে হচ্ছে হাড্ডি। তাহলে হাড্ডিকে মাসেলের সাথে কানেক্ট করছে, হাড্ডিকে মাংসের সাথে কানেক্ট করছে। এই জন্য তো আমি বলছি মা প্লাস বোন, মা প্লাস বোন। মা মানে হচ্ছে মাসেল, আর বোন মানে কি হাড্ডি। মা প্লাস বোন সমান টেন্ডন। তাহলে এরা হচ্ছে টেন্ডন। তাহলে এই যে সাদা অংশটুকু, এই যে সাদা অংশটুকু, এটা হচ্ছে টেন্ডন। দেখছো কত শক্ত? দেখেই তো বুঝাই দিচ্ছে না, এখানে অনেক কি আছে, অনেক অনেক ফাইবার আছে। এগুলো হচ্ছে টেন্ডন, ঠিক আছে? এই যে দেখো টেন্ডন, এই যে মা প্লাস বোন সমান টেন্ডন, মা প্লাস বোন সমান সমান টেন্ডন। তাহলে এইসব জায়গায় অনেক তন্তু থাকতে হবে, যে তন্তু ধরে রাখতে হেল্প করবে। তারপর দেখো আমাদের এই যে হাতের আঙ্গুল দিয়ে এখানে বুঝাইছি, দেখো কত লিগামেন্ট, এগুলোর নাম হচ্ছে লিগামেন্ট। দেখো হাড্ডি হাড্ডির সাথে ধরে রাখছে। দেখো এটা একটা হাড়, এটা একটা হাড়, এটা একটা হাড়, এগুলো আর একটা হাড়, একটা হাড়ের সাথে একটা হাড়, দেখছো কি সুন্দর বেঁধে রাখছে, কি সুন্দর করে বেঁধে রাখছে। দেখছো একটা হাড়ের সাথে একটা হাড়কে বেঁধে রাখছে। এগুলো হাড়কে হাড়ের সাথে বাঁধতেছে, হাড়কে হাড়ের সাথে বাঁধতেছে। তাহলে বোন প্লাস বোন, বোন প্লাস বোন, হাড্ডিকে হাড্ডির সাথে বাড়তেছে, সমান বোন প্লাস বোন লিগামেন্ট, বোন প্লাস বোন সমান সমান লিগামেন্ট। তাহলে আমরা এইভাবে মনে রাখার টেকনিক, বোন প্লাস বোন সমান সমান লিগামেন্ট, লিগামেন্ট
মা প্লাস বোন সমান সমান টেন্ডন। বোন প্লাস বোন সমান সমান লিগামেন্ট, আর মা প্লাস বোন সমান সমান কি টেন্ডন। বোন প্লাস বোন লিগামেন্ট, আর মা প্লাস বোন সমান সমান টেন্ডন। বোন প্লাস বোন লিগামেন্ট, মা প্লাস বোন সমান সমান টেন্ডন। এইভাবে আমরা এগুলোকে কি রাখবো, মনে করে রাখবো। ঠিক আছে, এই হচ্ছে টেকনিক। তাহলে এইগুলোর মধ্যে কি ধরনের কানেকটিভ টিস্যু দেখা যায়, ফাইব্রাস কানেকটিভ টিস্যু দেখা যায়। এবার আমরা যাব স্কেলেটাল কানেকটিভ টিস্যুতে। স্কেলেটাল, স্কেলেটন, স্কেলেটন শব্দটা কোত্থেকে এসে, স্কেলেটন। স্কেলেটন মানে কি, কঙ্কাল। তাহলে এবার আমরা কঙ্কাল যোজক টিস্যুতে আসতেছি। কঙ্কাল, কঙ্কাল যোজক টিস্যু কয় রকমের, দুই রকমের, হাড্ডি আর তৌনাস্থি। অস্থি আর তৌনাস্থি। মনে রাখবা, অস্থি মানে কি, অস্থি মানে হাড়, অস্থি মানে হচ্ছে হাড়, আর তৌনাস্থি মানে বা কোমলাস্থি মানে নরম হাড়। তাহলে স্কেলেটাল কানেকটিভ টিস্যু হচ্ছে যোজক কলার সেই গ্রুপ, মানে কি এখানে এই কথাটা মানে কি, স্কেলেটাল কানেকটিভ টিস্যু বা স্কেলেটাল যোজক কলা হচ্ছে যোজক কলার সেই গ্রুপ, মানে এটা হচ্ছে তারা যারা দেহের কঙ্কাল গঠন করে। আমাদের যে কঙ্কাল আছে না, হাড্ডি গুড্ডি, এগুলো তৈরি করে। এর ফলে কি হচ্ছে, দেহকে একটা দৃঢ়তা দিচ্ছে, আমাদের দেহ দৃঢ় হচ্ছে। আমি কিন্তু আগেও বলছি তোমাদের, আমাদের যদি হাড্ডি গুড্ডি না থাকতো তাহলে আমরা কেমন হইতাম দেখতে, আমরা একটা মাংসের পিণ্ডের মতো হয়ে যেতাম, আমরা একদম দলা পাকায় থাকতাম মাংস দিয়ে। আর না হাড্ডি আছে বলেই না আমরা এই যে দাঁড়ায় আছি, চলাফেরা করতে পারতেছি, তাই না? তো হাড্ডি আমার দেহের একটা স্ট্রাকচার তৈরি করছে, হাড্ডি না থাকলে হইতো, কখনোই হইতো না। হ্যাঁ, আর হাড্ডি যে কত শক্ত হইতে পারে ইউ ক্যান ইমাজিন। হ্যাঁ, এদের মাতৃকা কঠিন হয়ে যায় ক্যালসিয়াম ও অন্যান্য পদার্থের কারণে। এই কথাটা আমি একটু আগে বলছি। এদেরও ম্যাট্রিক্স আছে, এদেরও কোষের সংখ্যা কম, কিন্তু এদের ম্যাট্রিক্স শক্ত কেমনে হয়ে গেছে, ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমে। ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমে এদের ম্যাট্রিক্সটা কি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। মানে ব্যাপারটা হচ্ছে পানি যেরকম বরফ, পানি যেরকম জমায় বরফ করে ফেলা যায়, এরকম এরকম হয়ে যায়। পানি তো কত নরম, তাই না? পানি তো কত নরম। এই পানিকে এখন তুমি বরফ জমাও, তাহলে কি হয়ে যাবে, একদম শক্ত হয়ে যাবে। তেমনি স্ক্লেরাল কানেকটিভ টিস্যুগুলো কি হয়েছে, তাদের ম্যাট্রিক্সে অর্থাৎ কোষের বাইরের যে তরল পদার্থগুলো বা কোষের বাইরের যে অংশগুলো, সেখানে কিছু ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমে, এবং ক্যালসিয়াম জমে এগুলো শক্ত হয়ে যায়। ক্যালসিয়াম এগুলো জমতে এবং শক্ত করতে হেল্প করে, এটাকে ক্যালসিফিকেশন বলা হয়। এটাকে ক্যালসিফিকেশন বলা হয়, ক্যালসিফিকেশন, ক্যালসিফিকেশন বলা হয়। ঠিক আছে, ক্যালসিয়াম যত বেশি জমবে তত শক্ত হবে, যত বেশি ক্যালসিয়াম জমবে তত শক্ত হইতে থাকবে, যত বেশি ক্যালসিয়াম জমবে। বুঝতে পারছো কি বলছি? তো এখানে তোমার দুটো অংশ, একটা হচ্ছে অস্থি, একটা হচ্ছে তরুণাস্থি। অস্থি কি, যেগুলা শক্ত হাড্ডি, যেগুলো সহজে ভাঙে না, যেগুলো তুমি বাগাইতে পারবা না। তুমি হাড্ডি বাগাইতে পারবা ধনুকের মতো, পারবা না। এরা সহজে ভাঙবেও না, বাট একবার ভাঙলে বা একবার বাকলে শেষ। এরা সহজে ভাঙে না, হাড্ডি সহজে ভাঙে না, বাট একবার যদি ভাঙে বাকিটা হচ্ছে পঙ্গু হাসপাতালে। ঠিক আছে, তাহলে এগুলা অভঙ্গুর, অনমনীয়, অস্থিতিস্থাপক, ভাঙে না সহজে, বাট ভাঙলে বিপদ আছে। এগুলো হচ্ছে হাড্ডি, অনেক শক্ত, অনেক বেশি ক্যালসিয়াম জমে যায় এগুলোর মধ্যে। আর কোমলাস্থি বা তরুণাস্থি কোনগুলো, এই যে আমাদের নাক কত সহজে আমরা বাঁকাচ্ছি না, দেখো কত সহজে বাঁকাচ্ছি। তবে যে কান, দেখো কত সহজে বেঁকে যাচ্ছে, কানের বাইরের অংশটা, এটাকে পিনা বলে। কানের এই বাইরের অংশটাকে পিনা বলে, পিনা, পিনা, কত সহজে বাঁকতেছে, রাইট? আবার আমরা মুরগির মাংসে একটা নরম কচকচে কিছু হাড় আছে, আমরা অনেকে বলি না কচকচে হাড় খাইতে মজা লাগে, ওগুলো অনেক নরম হাড় না, ওগুলাকে বলা হয় তরুণ আস্থি, তরুণ আস্থি বা কোমল আস্থি। অস্থি মানে হাড়, মনে রাখবা, অস্থি মানে হাড়, এটা শক্ত, অনেক শক্ত। আর তরুণ আস্থি বা কোমল আস্থি, কোমল আস্থি শব্দটা কোত্থেকে আসে, কোমল প্লাস অস্থি, অর্থাৎ এমন অস্থি বা এমন হাড় যেটা কোমল অর্থাৎ নরম, এটাকে তরুণাস্থিও বলে। তরুণ প্লাস অস্থি, কোমলাস্থিকে তরুণাস্থিও বলা হয়। তরুণ প্লাস অস্থি, অস্থি মানে হাড়, আর তরুণ মানে কি, তরুণ মানে হচ্ছে নতুন, তরুণ প্রজন্ম বলে না, নতুন প্রজন্ম, যেটা এখন নতুন, এখনো শক্তভক্ত হয় নাই। ঠিক আছে, আমি তোমাদের জাস্ট একটা জিনিস তোমাদের দেখাই, তোমরা ভালো দেখতে পারবা, বুঝতে পারবা। এই দেখো হাড্ডি কত শক্ত। এবার মাছের কাটা আছে না, মাছের কাটাও হাড্ডি, মাছের কাটাও কিন্তু হাড্ডি, ভাবলে অবাক লাগে তাই না? এই দেখো, এটা খুলিটা, এটা কিন্তু হাড্ডি, বোনস। হ্যাঁ, কত কত শক্ত। এটা কি করছে বলতো, এটা কি করছে, এটা এইটার ভিতরেই তো থাকে আমাদের ব্রেন বা মগজ, রাইট? এটার ভিতরে তো ব্রেন বা মগজটা থাকে। তো এইটাকে ঢেকে রাখছে সহজে। তাহলে হাড্ডির কাজ কি, ভিতরে যে নরম যে অঙ্গগুলো আছে এগুলোকে ধারণ করা, এগুলোকে শক্ত করে ধরে রাখা, এগুলো বাইরের আঘাত থেকে রক্ষা করা। এই নরম অঙ্গগুলোকে শক্ত করে ধরে রাখছে, বাইরের আঘাত থেকে রক্ষা করছে কে, এই হাড্ডি। কত শক্ত, তাই না? তো তরুণাস্থি এত শক্ত না, অস্থি যতটা শক্ত তরুণাস্থি এতটা শক্ত না। ঠিক আছে, তো আমরা, চলো আমরা এখন অস্থির ভিতরে চলে যাই, হাড্ডিকে একটু জানার চেষ্টা করি, তারপরে আমরা তরুণাস্থিকে জানবো। তাহলে প্রথমে আমরা বোনস বা হাড্ডিকে জানতেছি। যেহেতু এটা একটা টিস্যু, তাহলে অবভিয়াসলি কোষ থাকবে, অবভিয়াসলি কোষ থাকবে।
এবং কোষের চারপাশে যে মাতৃকা থাকবে সেই মাতৃকায় ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমবে যা এবং শক্ত হবে। কোষের নাম কি? কোষের নাম হচ্ছে অস্টিওসাইট। এটা তোমাদের বইয়ে নাই, আমি দিয়ে দিছি এক্সট্রা ভাবে, অস্টিওসাইট। খেয়াল করবা, মনে রাখবা, অস্টিও, অস্টিও শব্দের অর্থই হচ্ছে অস্থি। অস্টিও শব্দের অর্থ আসছে অস্থি থেকে, অস, অস, অস শব্দের আসছে অস্থি থেকে। আর সাইট মানে কি? কোষ। আমি আগেও বলছি সাইট মানে হচ্ছে কোষ, তাহলে অস্টিওসাইট হচ্ছে অস্থি কোষ। অস্থিওসাইট মানে কি? অস্থি কোষ। অনেক অল্প অস্থির কোষ থাকবে আর তার চারিদিকে অনেক ক্যালসিয়াম জাতীয় পদার্থ থাকবে, এই জমে কি তৈরি হবে? অস্থির কোষ তৈরি হবে। তাহলে এদের কোষের নাম অস্টিওসাইট, আর তার চারিদিকে যে ম্যাট্রিক্স নামক তরল পদার্থ থাকে, এটা ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমে শক্ত এবং কঠিন হয়ে যায়। ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমে শক্ত এবং কঠিন হয়ে যায়। এগুলো অনমনীয়। অনমনীয় মানে কি? নরম না, নমনীয় না। এরা ভঙ্গুর। ভঙ্গুর মানে কি? আমি যদি অভঙ্গুর বলে থাকি তাহলে ভুল বলছি। ভঙ্গুর মানে কি? ভেঙে যায়, আর ভাঙলে তুমি এটা সোজা করতে পারবে না। এবং এটা অস্থিতিস্থাপক। এটা হচ্ছে অস্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক। স্থিতিস্থাপকতা মানে কি? স্থিতিস্থাপকতা মানে হচ্ছে ইলাস্টিক ব্যান্ডের মতো, বাঁকাইলে বাঁকবে আবার সোজা হয়ে যাবে, বাঁকাইলে বাঁকবে আবার সোজা হয়ে যাবে। হাড্ডি এরকম না ভাই, হাড্ডি বাঁকাইলে বাঁকবে আবার সোজা সোজা হয়ে যাবে এই টাইপের জিনিস না হাড্ডি। হাড্ডি যদি একবার তুমি বাঁকাও, বাঁকবে, একবারই বাঁকবে, বাইকা ভেঙে যাবে, বাইকা ভেঙে যাবে। এই জন্য বলছে ভঙ্গুর। এই জন্য শব্দটা কি লিখছে? ভঙ্গুর। একবারই বাঁকবে, বাইকে ভাঙবে, ভাঙার পরে বাকি কাজ তোমার হাত ওই পঙ্গু হাসপাতালে যায় করতে হবে আর কি, মানে সার্জারি। এই জন্য এটাকে বলছে অস্থিতিস্থাপক। স্থিতিস্থাপকতা মানে কি? ইলাস্টিসিটি। স্থিতিস্থাপকতাকে ইংলিশে বলে ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি কম নাই, মানে একে বাঙাইলে একদম ব্যাককট করে ভেঙে যাবে। এটা এই জিনিসটার মতো, বাঁকাইলে কুট করে ভেঙে যাবে, শেষ। তাহলে এরা অনমনীয়, এরা নরম না, এরা শক্ত। এই জন্য তারা ভঙ্গুর। এদের ইলাস্টিসিটি নাই, এরা কঠিন। কেন কঠিন হয়েছে? ক্যালসিয়াম জমে। তাহলে আমি জাস্ট একটা ছোট্ট ছবি আঁকাই, তাহলে তুমি ভালো করে বুঝতে পারবা। যদি এই ছবিটা আসলে তোমাদের জন্য প্রয়োজন নাই, তারপর আমি দিই আঁকাই। জাস্ট তোমাদের এত এত গভীরে যাওয়ার দরকার নেই, জাস্ট আমি একটু জাস্ট বেসিক বোঝানোর জন্য বলতেছি। এটা হচ্ছে ধমনী, এটা হচ্ছে শিরা, আর এটা হচ্ছে ধরো স্নায়ু, অস্থিকে রক্ত সরবরাহ করার জন্য। আর এটার চারিদিকে এরকম কিছু গহ্বর আছে, এরকম গহ্বর আছে, এরকম মাকড়সার জালের মতো একটা গঠন তৈরি হবে, মাকড়সার জালের মতো এরকম একটা গঠন তৈরি হবে। এগুলো একটা গহ্বর, এই গহ্বরের ভিতরে অস্থির কোষগুলো থাকে, এই গহ্বরের ভিতরে অস্থির কোষগুলো থাকবে। হ্যাঁ, Just আমি এটা তোমাদের এমনি দেখাচ্ছি। হ্যাঁ, এটা তোমাদের লাগবে না, কলেজে উঠলে এগুলো আসবে আবার। ওকে, এই যে এখানে হয়তো একটু চক্র একটু এলোমেলো হয়েছে, যাই হোক সমস্যা নেই। তো এরকম একটা গঠন, এগুলো আবার একটার সাথে একটা আবার কানেক্টেড, একটার সাথে আবার একটা কানেক্টেড, এগুলো আবার একটার সাথে একটা কানেক্টেড। তো এই যে যে গর্তগুলা গহ্বরগুলা যে আমি আঁকাইলাম, এই যে যে গহ্বরগুলো আমি আঁকাইলাম, এই গহ্বরের ভিতরে আছে কোষ। এই গহ্বরের ভিতরে আছে কি? কোষ। কার কোষ? অস্থির কোষ। কি কালার দিয়ে আঁকাবো? নীল কালার দিয়ে আঁকাই, চলো। এই গহ্বরের ভিতরে আছে অস্থির কোষ, এই গহ্বরের ভিতরে আছে অস্থির কোষ। এই গহ্বরের ভিতরে একটা করে কোষ আছে। তাহলে দেখছো কোষ কত কম কত অল্প, কত কম কত অল্প। ঠিক আছে, এই যে কোষ। আর এই কোষের মধ্যে রক্ত পৌঁছানোর জন্য এই যে এখানে যে এইগুলো থেকে কোষের মধ্যে এরকম রক্ত খাবার টাবার এগুলো কোষের মধ্যে পৌঁছায় যায়। যেহেতু কোষ, তার মানে হাড্ডিও কোষ দিয়ে তৈরি। ভাবতে অবাক লাগে না? কখনো ভাবছো হাড্ডিও কোষ দিয়ে তৈরি হইতে পারে? দেখছো দেখছো কত অল্প কোষ, কত হালকা, কত ফাঁকা ফাঁকা। এবং তার ফাঁকে ফাঁকে যত জায়গা আছে পুরো জায়গাটা হচ্ছে ম্যাট্রিক্স। এই কোষের ফাঁকে ফাঁকে আশেপাশে যত জায়গা আছে এটা হচ্ছে ম্যাট্রিক্স। এবং ম্যাট্রিক্স হচ্ছে ক্যালসিয়াম যেটা পদার্থ জমছে, জমে শক্ত হয়ে গেছে। এটা একটা হাড্ডি, এরকম অসংখ্য আছে হাড্ডিতে। তো আশেপাশে অনেক ক্যালসিয়াম জমে, কোষ অনেক কম। হ্যাঁ, এটা তুমি আরো ভালো রিয়েলাইজ করতে পারবা আমি যদি তোমাদেরকে একটা জিনিস দেখাই, হাড্ডির একটা গঠন দেখাই। এই যে এই গঠনটা দেখো, তাহলে তুমি ভালো করে বুঝতে পারবা। এটা হচ্ছে হাড্ডির ভিতরে যে মজ্জা থাকে না, মজ্জা আমরা অনেক সময় ক্যালসিয়াম বলি, ক্যালসিয়ামটা এদের একটা গোল হাড্ডি। হ্যাঁ, এটা গোল হাড্ডি, এটাকে আমরা কাটছি, গোল হাড্ডিটাকে আমরা কাটছি। ঠিক আছে, গোল হাড্ডিটাকে কাটছি, এটার ভিতরে মজ্জা, এটার ভিতর দিয়ে মজ্জা গেছে। আমরা হাড়ের ভিতরে যেটা পাই না ওটাকে মজ্জা বলে, এই যে এটা।
এখন দেখো হাড্ডির ভিতরে কত রক্তনালিকা, দেখছো কত রক্তনালিকা হাড্ডির ভিতরে রক্ত সরবরাহ করার জন্য। এখন দেখো এই যে আমি যে জিনিসটা মাত্র আঁকাইলাম, এটাকে যদি জুম করি, এই যে দেখতে পারতেছো, এই যে যেটাকে আমি মাত্র আঁকাইলাম, এই যে মাকড়সা জালের মতো, হ্যাঁ। তো এই যে দেখো এই যে এইগুলা, এই যে দেখছো যেটাকে মাত্র আঁকাইলাম, দেখো কোষ কত অল্প, এই যে এক একটা খুপড়ি খুপড়ি, এক একটা খুপড়ির ভিতরে আছে কোষ। দাঁড়াও, এই দেখো কত ঘন হয়ে মাকড়সা জালের মতো ছড়ায় আছে না। এই যে একটা খুপড়ি খুপড়ি, এই ছোট 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 খুপড়িগুলোর ভিতরে কোষ আছে। এই যে এই খুপড়িটার ভিতরে ছোট্ট একটা খুপড়িটার ভিতরে কোষ আছে, এই ছোট্ট একটা খুপড়িটার ভিতরে কোষ আছে। আর আশেপাশে পুরো জায়গাটা ক্যালসিয়াম দিয়ে শক্ত হয়ে গেছে। তাহলে বুঝছো তো কোষ কত অল্প, তার চারিদিকে কত ক্যালসিয়াম যে দিয়ে পদার্থ দিয়ে জমে শক্ত হয়ে গেছে। তো এইটাই হচ্ছে অস্থি, এটাই কি অস্থির কোষ। তাহলে এখানে ম্যাট্রিক্স অনেক বেশি, মাতৃকা অনেক বেশি, এবং মাতৃকাগুলা ক্যালসিয়াম জমে শক্ত হয়ে গেছে। ওকে, তাহলে এরা কি করতেছে, এরা দেহকে আকৃতি ও শক্তি দিচ্ছে, গুরুত্বপূর্ণ নরম ও নাজুক অঙ্গকে রক্ষা করতেছে, যেমন ব্রেন, হার্ট, ফুসফুস, স্পাইনাল কর্ড, এগুলোকে কি করে রাখছে, বাইরের আঘাত থেকে রক্ষা করে রাখছে। আমি তোমাদের দেখাই, এখন তুমি বুঝতে পারবা। আমরা পুরো বডিটাকে নিয়ে আসি, এই দেখো আমাদের কঙ্কাল, এই যে আমাদের পুরো কঙ্কালটা, হ্যাঁ, কঙ্কালটা, এই কঙ্কালটা কি করছে দেখো তো আমাদের। আমরা যদি এখন হার্টটাকে ওপেন করি, এখানে হার্টটাকে যদি আমরা ওপেন করি, এই যে দেখছো হার্টবিট করতেছে, আরে হার্টবিট করতেছে, তো হার্টটাকে কি সাপোর্ট দিয়ে রাখছে না, এই যে হার্টটাকে সাপোর্ট দিয়ে রাখছে। আমি এটাকে আরেকটু ক্লোজ করে দিই, এই যে দেখছো, আরে পুরো হার্টটাকে কিন্তু সাপোর্ট দিয়ে ধরে রাখছে, রাইট, পুরো হার্টটাকে সাপোর্ট দিয়ে ধরে রাখছে। এবং আমরা যদি এখন ফুসফুসটাকে অ্যাড করি, এই দেখছো কি সুন্দর। যদি আমাদের এই ইয়ে না থাকতো, আমাদের যদি হাড্ডি গুড্ডি না থাকতো, ঘুষি মারলে ডাইরেক্ট ঘুষি যায় কোথায় লাগতো, ফুসফুসে যায় লাগতো, হাড়ে যায় লাগতো। তাহলে হৃৎপিণ্ড ফুসফুস ধরে রাখছে। এবার আমরা যদি এখানে আমরা মাথার একটা খুলির একটা অংশ আমি এখান থেকে ওপেন করে ফেলি, একটা অংশ আমি খুলি ওপেন করে ফেলি, এবার তোমাদের আমি দেখাইলে বুঝতে পারবা। দেখো দুইটা কয়েকটা খুলি কিন্তু আমি ওপেন করে ফেলছি হাড্ডি, হ্যাঁ। এবার এখানে আমরা ব্রেনটাকে নিয়ে আসি, ব্রেনটাকে নিয়ে আসলে বুঝতে পারবা কেমন আমাদের ব্রেনকে প্রোটেক্ট করে রাখছিল আমাদের মাথার খুলি। দেখছো ব্রেন ওপেন হয়ে গেছে না, ব্রেনটা কিন্তু ওপেন হয়ে গেছে, কিন্তু পুরো মাথার খুলিটা যদি ঠিকঠাক থাকতো, তাহলে কিন্তু ব্রেনটাকে বাইরে থেকে দেখা যেত না। তাহলে আমাদের ব্রেন বাইরে থেকে আঘাত থেকে রক্ষা পাচ্ছে। কেমনে রক্ষা পাচ্ছে, এই মাথার খুলি কারণে, মাথার খুলি আছে বলে ব্রেন আঘাত থেকে রক্ষা পাচ্ছে। দেখো এখান থেকে যদি আমি খুলি ওপেন করে ফেলি, তাহলে তো আমাদের এই যে দেখো ব্রেন দেখা যাচ্ছে, ব্রেন ওপেন হয়ে গেল, ব্রেন ওপেন হয়ে গেল। তাহলে মাথার খুলিকে রক্ষা করে রাখছে। ইভেন আমাদের মেরুদণ্ডের হাড়, এই যে ব্রেন থেকে যেটা বের হয়ে আসে, ব্রেন থেকে একটা অংশ বের হয়ে আসে, দেখো এই হাড়টাকে সরাই দিই, দেখো যে ব্রেন থেকে একটা অংশ দেখছো নিচে দিকে নেমে গেছে, এটার নাম হচ্ছে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। এটা এখন সবুজ হয়ে আছে। দেখো মেরুদণ্ডের একটা হাড় সরাই দিই, তাহলে তুমি দেখতে পাবে যে সুষুম্না কাণ্ড ওপেন হয়ে গেল। মেরুদণ্ডের আরেকটা হাড় ওপেন করে দিয়ে দেখো সুষুম্না কাণ্ড ওপেন হয়ে গেল। যে সুষুম্না কাণ্ড, এটাকে বলে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড, স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। এটা আমাদের ব্রেন থেকে বের হয়ে, এই যে এখানে ব্রেন শেষ, এখানে ব্রেন শেষ, এই অংশের মধ্যে ব্রেন শেষ, এই যে এই সবুজ অংশে ব্রেন শেষ, এই সবুজ অংশে ব্রেন শেষ। কিছু জিনিস কমাই দিই, হ্যাঁ, এই সবুজ অংশে ব্রেন শেষ। এইটার পর থেকে, এটার পর থেকে নিচের দিকে যেটা আছে সেটা হচ্ছে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। এই যে সুষুম্না কাণ্ড, এই সুষুম্না কাণ্ড আমাদের মেরুদণ্ডের ভিতর দিয়ে চলে গেছে, দেখছো। এই দেখো মেরুদণ্ডের একটা হাড় আমি সরাই দিই, মেরুদণ্ডের কয়েকটা হাড় আমি সরাই দিই, এবার তুমি সুষুম্না কাণ্ডকে দেখতে পারবে, যে সুষুম্না কাণ্ড, দেখছো মেরুদণ্ড হাড়ে সুষুম্না কাণ্ডকে প্রোটেক্ট করে রাখছে। এই সুষুম্না কাণ্ড, এটাকে ইংলিশে স্পাইনাল কর্ড বলে। এই সুষুম্না কাণ্ডই তো আমাদের হেডকোয়ার্টার, আমাদের পুরো দেহের নার্ভাস সিস্টেম বা স্নায়ুকে কন্ট্রোল করে এই দুটো জায়গা, একটা হচ্ছে ব্রেন, এটা হচ্ছে স্পাইনাল কর্ড। এটাকে বলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, ব্রেন আর স্পাইনাল কর্ড। এবং এখান থেকে দেখো কত নার্ভ বেরোছে, যে হলুদ যা যা দেখতে পারতেছে এগুলো নার্ভ। আমি হাড্ডি সরাই দিলে ভালো করে বুঝতে পারবা, হাড্ডি সরাই দিলে ভালো করে বুঝতে পারবা। এই যে ব্রেন, দেখো আমরা আমরা শুধু এটা- আমরা শুধু ব্রেন আর স্পাইনাল কর্ডটা রাখি আর বাকি সব হাইড করে দিই। এই যে এইটুকু হচ্ছে মেইন, আমরা ব্রেন আর স্পাইনাল কর্ডটাকে রাখছি, ব্রেন আর স্পাইনাল কর্ড, দেখছো। আমরা উপরে পর্দাটাকেও মেনিনজেসটাকেও সরাই দিই, হ্যাঁ, এই যে ব্রেন আর স্পাইনাল কর্ড, দেখছো। ব্রেন তার নিচ থেকে দেখো কি সুন্দর স্পাইনাল কর্ড বের হয়ে গেছে। ব্রেনটাকে প্রোটেক্ট করে রাখছে আমাদের খুলি, আর স্পাইনাল কর্ডটাকে প্রোটেক্ট করে রেখে দিচ্ছে আমাদের মেরুদণ্ডের হাড়। মেরুদণ্ডের হাড়ের ভিতর দিয়ে চলে গেছে, মেরুদণ্ডের হাড়ের ভিতরে ফাঁকা দিয়ে চলে গেছে। এবার এই জুড়েকে বলা হয় হেডকোয়ার্টার, সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এটাই হেডকোয়ার্টার। এদের থেকে বিভিন্ন ব্রাঞ্চ বের হয়, এদের থেকে বিভিন্ন ব্রাঞ্চ বের হয়, বিভিন্ন ব্রাঞ্চ বের হয়ে সারা দেহের মধ্যে ছড়ায় যায়। আমি দেখাই,
এখন দেখলে তুমি বুঝতে পারবা। এই দেখে দেখো বিভিন্ন ব্রাঞ্চ বের হয়ে গেছে, দেখছো কত ব্রাঞ্চ, কত কত নার্ভ বের হয়েছে এদের থেকে, দেখছো কত কত নার্ভ বের হয়েছে, এগুলো সব নার্ভ, এগুলাই স্নায়ু, এগুলাই স্নায়ু, এগুলো নিউরন দিয়ে তৈরি। এই স্নায়ু বের হয়ে আমাদের সারা দেহের মধ্যে ছড়ায় গেছে। এগুলো সব নার্ভ, এগুলো কোনো রক্তের নালিকা না, এগুলো স্নায়ু, দেখছো কত জটিল, দেখছো মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখছো সুবহানাল্লাহ, কত সুন্দর করে আল্লাহ আমাদের এই পুরো শরীরটাকে তৈরি করে দিয়েছেন। এগুলো সব নার্ভ, এগুলোকে বলা হয় আহ, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয়, এগুলো প্রান্ত। আর কেন্দ্রীয় কোনটা, এই ব্রেনাস স্পাইনাল কর্ড, এটা হচ্ছে কেন্দ্রীয়, এটা মেইন, ব্রেনাস স্পাইনাল কর্ডটা হচ্ছে মেইন। এটাকে এই জন্য এত সুন্দর করে প্রোটেক্ট করে রাখা দরকার। তাহলে আমাদের ব্রেন, স্পাইনাল কর্ড, হার্ট, লাংস, এই সকল নাজুক নরম অঙ্গগুলাকে কে প্রোটেক্ট করে রাখছে? আমাদের হাড্ডি প্রোটেক্ট করে রাখছে, এটাই বলছে এখানে। আমাদের আকৃতি আর শক্তি দেয়, শক্তি দেয় বলতে কি, এটা আছে বলে আমরা হাঁটাচলা করতে পারতেছি। পেশির সাথে যুক্ত হয়ে চলাচল সম্ভব করে, যেমন হাত পা সঞ্চালন, এটা আমরা দেখাই। দেখো, শুধু কঙ্কাল দিয়ে তুমি কোনো নড়াচড়ার কাজ করতে পারবা না ভাই, শুধু কঙ্কাল দিয়ে তুমি নড়াচড়ার কোনো কাজ করতে পারবা না। আচ্ছা, আমরা একটু অ্যাপটা ক্লোজ করে রিওপেন করি, একটা মিসবিহেভ করতেছে, তার মধ্যে আমরা একটু বইয়ে চলে যাই, দেখি তো কি বলছে স্কেলেটাল কানেকটিভ টিস্যুতে। দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠনকারী টিস্যুকে স্কেলেটাল কানেকটিভ টিস্যু বলে। দেহের অভ্যন্তরীণ কাঠামো, কাঠামো মানে তো বুঝছো, দেহের অভ্যন্তরীণ কাঠামো, অভ্যন্তরীণ মানে ভিতরে, আর কাঠামো মানে স্ট্রাকচার, দেহের ভিতরে স্ট্রাকচার তৈরি করছে। এই টিস্যুর অভ্যন্তরীণ কাঠামো গঠন করে, দেহকে নির্দিষ্ট আকৃতি এবং দৃঢ়তা দেয়। নির্দিষ্ট আকৃতি বলতে কি, গরুর আকৃতি গরুর মতো কেন হয়েছে? তার কঙ্কালের কারণে। কুকুরের আকৃতি কুকুরের মতো কেন হয়েছে? তার কঙ্কালের কারণে। পাখির আকৃতি পাখির মতো কেন হয়েছে? কঙ্কালের কারণে। আমার আকৃতি আমার মতো কেন হয়েছে? কঙ্কালের কারণে। অঙ্গ সঞ্চালন এবং চলনে সহায়তা করে। তুমি হাঁটাচলা করতে পারছো, হাত পা নাড়াইতে পারছো, কঙ্কাল না থাকলে পারতা? কখনোই পারতা না। মস্তিষ্ক, মেরুরজ্জু, মেরুরজ্জু যে স্পাইনাল কর্ডকে বুঝাইছে, ফুসফুস, হৃৎপিণ্ড, এরকম দেহর নরম ও নাজুক অঙ্গগুলাকে রক্ষা করে। বিভিন্ন ধরনের রক্ত কণিকা উৎপাদন করে, আমরা দেখবো একটু পরে। ঐচ্ছিক পেশিগুলোকে সংযুক্তির ব্যবস্থা করে, যে আমাদের ঐচ্ছিক পেশি যেগুলো আমরা নাড়াইতে পারি, যেসব পেশিকে আমরা নাড়াইতে পারি, এগুলা কেমনে নাড়াইতে পারি? হাড্ডি আছে বলে তো নাড়াইতে পারি। ওই যে পেশি আর হাড্ডি, মা বোন টেন্ডন দিয়ে লাগানো, এর ফলে তো আমরা নাড়াচড়া করতে পারতেছি। ঠিক আছে, এটা আবার দুই রকমের, কোমলাস্থি আর অস্থি, অর্থাৎ অস্থি আর তরুণাস্থি। অস্থি কি? অস্থি বিশেষ ধরনের দৃঢ়, ভঙ্গুর, অনমনীয় যোজক টিস্যু। এদের মাতৃকায় ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমা হয়ে দৃঢ়তা প্রদান করে এবং শক্ত হয়ে যায়। তাহলে এরা কেমন? এরা ভঙ্গুর, ভেঙে যেতে পারে। অনমনীয়, এরা নরম না, ভেঙে যেতে পারে, বাঁকালে ভেঙে যাবে। এদের কোনো, এদের অনেক দৃঢ়, অনেক শক্ত, অনেক শক্ত আবার ভঙ্গুর। শক্ত মানে কি? শক্ত মানে অনেক শক্ত, দেখাইছি একটু আগে। ভঙ্গুর মানে কি? ভেঙে যেতে পারে চাপ দিলে, ভাঙলা সোজা হবে না। ঠিক আছে, এদের মাতৃকে ক্যালসিয়াম জমে শক্ত হয়ে যান। তো আর তরুণাস্থি বা কোমলাস্থি কি? কোমলাস্থি এক ধরনের নমনীয় যোজক টিস্যু, এটা নমনীয়, অর্থাৎ এরা বাঁকাইলে আবার সোজা হয়। মানুষের নাক ও কানের পিনায় এটা থাকে, যে নাকে যে দেখো বাঁকাই দিছে কত সহজে, এখানে তো উনাস্থি আছে। এই যে কানের পিনা, এই যেটাকে কানের পিনা বলে, এই যেটাকে বলে কানের পিনা, পিনা বাঁকতেছে, রাইট? এই না একটা ওয়ার্ড আমরা এখনো বুঝি নাই, সেটা হচ্ছে রক্তকণিকা তৈরি করে, এটা আমরা বুঝি না। অস্থিক পেশির সংযুক্তি, এটা আমরা এখন বোঝাবো তোমাদেরকে, দেখো এটা আমি তোমাদেরকে এখন দেখাবো। এই যে আমাদের হাড্ডি, এই যে আমাদের হাড্ডি, এই হাড্ডির এখানে কিন্তু জাস্ট অস্থি আছে, কোনো তো অনাস্থি নাই। দেখবা কেন এগুলোকে যোজক কলা বলছে, কেন এগুলো যোজক কলা বলছে, এটা পারফেক্ট উদাহরণ দেখাই। দেখো তো, বুকের এই যে হাড়টা, সামনের যে হাড়টা, এই হাড় কি ফাঁকা না? দেখো তো, এই যে কানেক্ট, কি এগুলা কানেক্ট করা? ফাঁকা না? ফাঁকা তো, দেখতে পারতেছো কিনা জানি না, সামনের অংশটা কিন্তু ফাঁকা, এই যে দেখো ফাঁকা, কিন্তু ডাইরেক্ট কানেক্টেড না, কিন্তু আমি দেখাই দিলে বুঝতে পারবা, ডাইরেক্ট কিন্তু কানেক্টেড না, দেখছো ফাঁকা, কিন্তু ডাইরেক্টলি কিন্তু কানেক্টেড না। এই জায়গাটা কানেকশনটা কে তৈরি করছে জানো? এই জায়গায় কানেকশনটা তৈরি করছে, আচ্ছা আমি একটু রিপ কেসটা দেখাই। থোরাক্স, হ্যাঁ, এই কানেকশনটা কে তৈরি করছে? এই দেখো, এই যে কানেকটিভ কিছু টিস্যু আছে, এই যে তরুণাস্থি, এই যে তরুণাস্থি অ্যাড করে দিলাম, এখন কানেক্ট হয়ে গেল। দেখছো তরুণাস্থি অ্যাড করে দিয়েছে, এখন কানেক্ট হয়ে গেছে। যে পরে যেগুলো আসছে হালকা সাদা, অনেক গাঢ় সাদা বর্ণের, এগুলো হচ্ছে তরুণাস্থি, এগুলো তরুণাস্থি, দেখছো কানেক্ট করে দিল। কেন করলো? যাতে করে আমরা যখন আমরা দম নেই তখন কিন্তু বুক ফুলে, এই যে একটা টানা হেঁচড়া হচ্ছে, এটা যদি পুরোপুরি অস্থি হইতো, ভেঙে যেত না বলো? কি বলছি আমরা? অস্থি অনমনীয়, এরা নরম না, এরা বাঁকে না। তাহলে আমি যে দম নিচ্ছি, এই যে ফুলতেছে বুকটা, আবার দম ছাড়লে কিন্তু চুপসে যাচ্ছে। দেখো খেয়াল করে, নিজে বুকে হাত দিয়ে দেখো, দেখো বুক কিন্তু ফুলতেছে, আবার চুপসাচ্ছে। তাহলে এই যে হাড্ডি যদি থাকতো শুধু, ভেঙে যেত না হাড়গুলা?
এই জন্য এখানে তরুণাস্থি বোঝাইছে নরম, যাতে করে এই যে যখন বুকটা প্রসারিত হয় তখন যাতে ভেঙে না যায়, সাপোর্ট দিতে পারে এটা। ঠিক আছে, এটার নাম হচ্ছে তরুণাস্থি। এগুলো হচ্ছে তরুণাস্থি, এই যে দেখো তরুণাস্থি, এগুলো হেল্প করতেছে। আর কোথায় কোথায় তরুণাস্থি আছে দেখো, এই যে নাকে, দেখছো এই যে নাকের, এই যে নাকের সামনের দিকে, এটা তরুণাস্থি, তরুণাস্থি। এই দেখো কানের তরুণাস্থি, এটাই তো আমরা বাঁকাই, এটা তো আমরা বাঁকাই, যে কানের তরুণাস্থি, নাকে। আরো আছে, আরো বহুত আছে। এই যে হাড্ডির জয়েন্টে, হাড্ডির জয়েন্টে তরুণাস্থি থাকে, দেখো জয়েন্টে, এই যে জয়েন্টে, হাড্ডির জয়েন্টে তরুণাস্থি থাকে। কেন থাকে? যাতে করে আমরা বাঁকাইতে পারি। এই তরুণাস্থি না থাকলে হাড্ডির জয়েন্ট ক্ষয় হয়ে যেত। আমরা এই যে নাড়াচ্ছি না, এই নড়তে নড়তে একটা সময় হাড় ক্ষয় হয়ে যেত। এই তরুণাস্থি আছে বলে ক্ষয় হচ্ছে না। এগুলো তরুণাস্থি বা কোমলাস্থির কাজ। ওকে, এখন মাসেলের ব্যাপারটা তোমাদেরকে বুঝাই। এই দেখো মাসেল, আমরা কয়েকটা মাসেল অ্যাড করি, এই যে অ্যাড হয়ে গেছে, একটা অ্যাড করি, এই যে মাসেল অ্যাড করলাম, বাইসেপস, দেখো কত মাসেল অ্যাড করে দিলাম। এখন হাতের দিকে খেয়াল করো, শুধু আমরা হাতের দিকে খেয়াল করি, শুধু হাতের দিকে খেয়াল করি, বাইসেপস। এটার নাম বাইসেপস কেন জানো? এখানে দুইটা মাসেল আছে, একটা দুইটা, বাই মানে দুই। আর পিছনে ওটা ট্রাইসেপস কেন জানো? এখানে তিনটা। বাই মানে বাইসেপস, এখানে দুইটা মাসেল অ্যাকচুয়ালি। আর ট্রাইসেপস কেন বলতেছে? এখানে তিনটা। ঠিক আছে, তো এই বাইসেপস দেখছো কি হয়েছে, মাসেল হাড্ডির সাথে কানেক্ট আছে বলে, দেখছো কেমনে কানেক্ট হয়েছে, এই যে দুটো হাড়, এগুলো হাড়, এবং দেখো হাড়ের সাথে কেমনে টেন্ডন দিয়ে কানেক্ট হয়েছে, টেন্ডন, এই যেগুলো টেন্ডন, এই সাদা অংশটা টেন্ডন, ফাইব্রাস, এটা ফাইব্রাস যোজক টিস্যু, এটা ফাইব্রাস যোজক টিস্যু, টেন্ডন হচ্ছে ফাইব্রাস যোজক টিস্যু। দেখছো কেমনে কানেক্ট হয়েছে, দেখছো কি সুন্দর, তাই না? কি সুন্দর দেখছো মাসেল কিভাবে হাড্ডির সাথে কানেক্ট হয়েছে। এই সাদা অংশটা হচ্ছে টেন্ডন। তাহলে এই হাড্ডি না থাকলে এই মাসেল থেকে কোনো লাভ হইতো বলো? হাত পা নাড়াইতে পারতাম? নাড়াইতে পারতাম না। এটা একটা অ্যানিমেশন আছে, দেখি আমি সেটা দেখাইতে পারি কিনা। মোশন, তাহলে আমরা হাড্ডি কিভাবে নড়াচড়া করতে হেল্প করে সেটা দেখে ফেললাম। এরপর লাস্ট আমরা দেখতে পাবো রক্তকণিকা কেমনে তৈরি করে, রক্তকণিকা কেমনে তৈরি করে। হাড্ডি থেকে রক্তকণিকা তৈরি হয়, এটা আমরা একটু পরেই দেখবো। আমাদের হাড্ডির ভিতরে যে মজ্জা থাকে না, যেটাকে আমরা ক্যালসিয়াম বলি, আসলে ওটা ক্যালসিয়াম না, ওটা হচ্ছে মজ্জা। এটা হচ্ছে মজ্জা, ওখানে অনেক আয়রন থাকে। যেমন চিকেন ফ্রাই খেলে চিকেন ফ্রাইয়ের ভিতরে লাল হাড়ের ভিতরে যেটা থাকে না, ওটা হচ্ছে মজ্জা, লাল অস্থি মজ্জা। আর নিহারি খেলে নিহারির ভিতরে হলুদ যেটা থাকে, ওটা হচ্ছে হলুদ অস্থি মজ্জা। অস্থি মজ্জা দুই রকমের, লাল আর হলুদ। এই দেখো, দেখছো অবস্থা? এই যে, এই যে হাড্ডির যে মুভমেন্ট গুলা, দেখছো মাসেল কেমনে হেল্প করতেছে, হাড্ডি কেমনে হেল্প করতেছে, ভালো করে দেখো। মাসেল এই যে এভাবে, মাসেলও মাসেলও চিকন হচ্ছে, হাড্ডিও আপ ডাউন করতেছে। এই মাসেল আর হাড় না থাকলে তুমি পারতা না, কখনোই করতে পারতা না। মাসেল আর হাড় না থাকলে তুমি এই জিনিসটা কখনোই করতে পারতা না। ঠিক আছে, শুধু এইটুকুই না, আরো আছে। দেখছো কত মাসেল, মাসেল কি একটা, কত কত মাসেল, এগুলো পিঠের, এটা পিঠের মাসেল, এটা আমাদের পিঠের মাসেল সব। মানে ইভেন আমরা হাত যখন উপরে তুলতেছি তখন পিঠের মাসেলও টান পড়তেছে। এই দেখো, তুমি হাত দিয়ে দেখো, এই যে এখানে টান পড়বে, এই হাত দিয়ে এখানে দেখো, এই যে টান পড়বে। তো এই মাসেল না থাকলে তুমি কখনোই পারতা না এগুলো করতে। শুধু হাড্ডি দিয়েও হবে না, শুধু মাসেল দিয়েও হবে না, হাড্ডি আর মাসেল দুটোর একটা সমন্বয় থাকতে হবে। হাড্ডি আর মাসেল দুটোর সমন্বয় না থাকলে তুমি কখনোই এটা করতে পারবে না। রাইট? ওকে, তাহলে মাসেল মোশন আমরা দেখে ফেললাম। আচ্ছা, এইবার আমরা অস্থি মজ্জা দেখবো, চলো অস্থি মজ্জা, ওইখানে অস্থি মজ্জা ছিল। আমি আরেকটা যেটা খুঁজতেছি এটা দেখি, দাঁড়াও। টেন্ডন, এই দেখো টেন্ডন, এখন আমার টেন্ডনটা ওপেন করতেছে। ও যেটা মজ্জা, যেটা মজ্জার গল্পটা আমি একটু করে ফেলি ততক্ষণে। মজ্জা হচ্ছে হাড্ডির ভিতরে যেটা লাল থাকে, ওটা হচ্ছে লাল অস্থি মজ্জা। আর যেটা হলুদ থাকে, এটা হচ্ছে হলুদ অস্থি মজ্জা। অস্থি মজ্জা দুই রকমের, অস্থির মজ্জা, মজ্জা মানে কি, মজ্জা কি, মজ্জাকে বলা হয় মেরো। আমরা বোন ম্যারো বলি না, বোন ম্যারো, বোন মানে কি হাড্ডি, হাড্ডির ভিতরে মজ্জাকে বলে বোন ম্যারো। তো লাল অস্থি মজ্জা থেকে রক্ত তৈরি হয়, হলুদটা থেকে হয় না, লাল থেকে রক্তগুলা তৈরি হয়। তো এইটা হচ্ছে টেন্ডন, দেখছো যে টেন্ডন, টেন্ডন দেখছো কত সুন্দর, এটাই সেই টেন্ডন। তো দেখে রাখো জাস্ট, হ্যাঁ, এটা নিয়ে এত কিছু নাই এখানে জানার মতো, দেখে রাখো টেন্ডন। আচ্ছা, আর অস্থি মজ্জাটা দেখাই তোমাদেরকে। এই যে হাড্ডি, এই যে হাড্ডি, এই হাড্ডি তো একটু আগে দেখলাম তাই না? এই দেখো হাড্ডির ভিতরে এই যে যেটা দেখতেছো, এই যে যেটা দেখতেছো, এটাই হচ্ছে মজ্জা। হাড্ডির ভিতরে যেটা দেখতে পারতো সেটাই হচ্ছে মজ্জা। ওকে, হাড্ডির ভিতরে যেটা দেখলাম মাত্র, ওটা ছিল হচ্ছে কি মজ্জা। তো এই যে হলুদ অস্থি মজ্জা যেটাকে আমরা বলি,
এই যে এটাকে আমরা হলুদ অস্থি মজ্জা বলি, ঠিক আছে। তো এই হলুদ অস্থি মজ্জা এখান থেকে রক্তকণিকা তৈরি হয় না, কিন্তু লাল অস্থি মজ্জা এটা ওইখান থেকে রক্তকণিকা তৈরি হয়। আমাদের যে লাল রক্তকণিকা, সাদা শ্বেত রক্তকণিকা, এই রক্তকণিকাগুলো ওইখান থেকে তৈরি হয়। এই যে দেখো আমাদের রক্ত, এই যে রক্তের কণিকা, এই রক্তের কণিকাগুলো এখান থেকেই তৈরি হয়েছে। এই রক্তের কণিকাগুলা কোথা থেকে তৈরি হয়েছে? এই রক্ত কণিকাগুলো তৈরি হয়েছে কিন্তু আমাদের এই অস্থি মজ্জা থেকে, হাড্ডি থেকে। তার মানে হাড্ডি থেকে রক্ত তৈরি হয়, আমাদের এইটুকু জানলেই চলবে। হাড্ডি থেকে আমাদের রক্তের কণিকাগুলোও তৈরি হয়। তাহলে পেশির সাথে সংযুক্ত হয়ে চলাচল করে, রক্তকোষ তৈরি করে। রক্তকোষ মানে কি? যে বোন ম্যারো, এই বোন ম্যারো থেকে অস্থি মজ্জা থেকে কি হয়? রক্তের কোষ, রক্তকণিকা তৈরি হয়। ক্যালসিয়াম ফসফরাস সঞ্চয় করে। যেমন ধরো হাড্ডি যদি তৈরি হয় ক্যালসিয়াম দিয়ে, তাহলে সে ক্যালসিয়াম জমা রাখতে পারবে। হাড্ডি যদি ক্যালসিয়াম দিয়ে তৈরি হয়, তাহলে সে ক্যালসিয়াম ফসফরাস প্রয়োজন মতো কি করতে পারবে? জমা রাখতে পারবে। ঠিক আছে, ওকে। তো এটা কোথায় আছে? ফিমার, ফিমারে আছে। তারপরে হিউমেরাসে আছে। ফিমার কোনটা? যে এই হাড়টার নাম হচ্ছে ফিমার, এই হাড়টার নাম হচ্ছে হিউমেরাস, এই হাড়টার নাম কি? হিউমেরাস। স্টেপিস কোনটা? কানের যে হাড়, এটাকে স্টেপিস বলে। কানের যে হাড়, এটাকে কি বলে? স্টেপিস বলে। কানের হাড়টাকে কি বলে? স্টেপিস বলে। ওকে। কানের একদম নরম ছোট যে হাড়টা, এটার নাম হচ্ছে স্টেপিস। এটা আমি জাস্ট তোমাদের দিয়ে দিলাম। মানবদের সব থেকে বড় হাড়ের নাম হচ্ছে ফিমার, জেনে রাখো। মানুষের সব থেকে বড় হাড়ের নাম ফিমার, পায়ের যে হাড়টা, ওটা ফিমার। আর হিউমেরাস হচ্ছে হাতের এই হাড়টা, হিউমেরাস। আর স্টেপিস হচ্ছে মানবদের সব থেকে ছোট হাড়, কানের ভিতরে থাকে, একদম ছোট হাড়। তাহলে এই হচ্ছে অস্থিমজ্জা, লাল অস্থি। আহ অস্থি। এবার আমরা তরুণ অস্থি বা কোমল অস্থিতে চলে যাচ্ছি। দেখো, অস্থির কোষের নাম ছিল অস্টিওসাইট, অস্টিও মানে কোষ, অস্টিও মানে হাড়। আর তরুণাস্থির কোষের নাম হচ্ছে কন্ড্রিওসাইট। মনে রাখবা, যেখানে আজকে থেকে জেনে রাখো, বায়োলজিতে যেখানে কন্ড শব্দটা দেখবা, বায়োলজিতে যেখানে কন্ড শব্দটা দেখবা, তাহলে বুঝবা এটাকে তরুণাস্থ থেকে ইন্ডিকেট করতেছে। কাকে ইন্ডিকেট করতেছে? তরুণাস্থ থেকে ইন্ডিকেট করতেছে। তাহলে কন্ড্রিওসাইট, কন্ড্রোসাইট বা কন্ড্রিওসাইট। এটা নমনীয় এবং শক্ত, এরাও শক্ত, কিন্তু এরা অভঙ্গুর, এরা সহজে ভাঙে না। কেন? কারণ এদের ইলাস্টিসিটি বেশি। এদের কি বেশি? ইলাস্টিসিটি বেশি। ইলাস্টিসিটি মানে কি? ইলাস্টিসিটি মানে হচ্ছে স্থিতিস্থাপকতা বেশি, অর্থাৎ বাঁকাইলে আবার সোজা হয়। এরা হাড়ের জয়েন্টে ঘর্ষণ কমায়, দেখছি তো আমরা একটু আগে, এই যে হাড়ের জয়েন্টে থাকে। তারপরে ভ্রূণের প্রথম কঙ্কাল গঠন করে। আমরা যখন ভ্রূণ অবস্থায় ছিলাম, আমরা তো শুরুতে দেখাইছি না ভ্রূণ কি জিনিস, একদম ছোট। ওই ভ্রূণের দিকে আমাদের যখন প্রথম কঙ্কাল তৈরি হয়েছে, তখন কিন্তু সব তরুণ আসতে ছিল। এবং তোমরা জানো হাঙর, হাঙর এত বড় মাছ না হাঙর, এই হাঙরের সব তরুণ আসছে। এই হাঙরের সব হাড়ই কিন্তু তরুণ আসছে, ওদের কোনো হাড় নাই, ওদের সব তরুণ আসছে বা কোমল আসছে। এবং আমরা মানুষরা, আমরা যখন মায়ের পেটে ভ্রূণ অবস্থায় ছিলাম, তখন আমাদের কিন্তু অস্থি ছিল না, সব ছিল তরুণ আস্থি। এই তরুণ আস্থি, এই তরুণ আস্থি, এই যে তরুণ আস্থি ছিল আমাদের, এখানে অনেক ক্যালসিয়াম জমছে, অনেক ক্যালসিয়াম জমছে। ক্যালসিয়াম জমে এগুলো শক্ত হয়ে শক্ত অস্থিতে পরিণত হয়েছে। তরুণ আস্থিতে অনেক বেশি ক্যালসিয়াম জমে, আরো বেশি ক্যালসিয়াম জমে শক্ত হয়ে গেছে। তো এরা কি করে? নমনীয়তা দান করে। নমনীয়তা দান মানে কি? যে আমি যে নাড়াইতে পারতেছি, এই যে দেখো স্ট্রেচিং করতেছি, এই যে এটা কেমনে করতে পারতেছি জানো? আমার তরুণ আস্থি আছে বলে। দেখতে চাও? দেখতে চাও? দেখাই চলো। এই যে আমাদের মেরুদণ্ড, এই যে আমাদের মেরুদণ্ড, মেরুদণ্ডের হাড়। তুমি জানো মেরুদণ্ডের হাড়ের মাঝখানে আছে, আমরা দেখাই, এই যে মেরুদণ্ডের হাড়ের মাঝখানে ফাঁকা জায়গা না, আসলে ফাঁকা না। কেন ফাঁকা না? এই যে দেখছো মেরুদণ্ডের হাড়ের মাঝখানে, ও, মেরুদণ্ডের দুটো হাড়ের মাঝখানে তরুণাস্থি থাকে। এটা এখন দেখানো যাচ্ছে না এখান থেকে। মেরুদণ্ডের দুটো হাড়ের মাঝখানে তরুণাস্থি থাকে। তরুণাস্থি থাকে বলে মেরুদণ্ডে যে দুটো হাড়ের ফাঁকা জায়গা না, এটা আসলে ফাঁকা থাকে না। এখানে কি থাকে? তরুণাস্থি থাকে। তরুণাস্থি থাকে বলে আমরা এই যে নড়াইতে পারতেছি। এটা না থাকলে আমরা কখনোই আমরা নড়াচড়া করতে পারতাম না। তাহলে এই যে মুভমেন্ট গুলা, এই যে নড়াচড়া গুলা, এই নড়াচড়া গুলা করতে কি হেল্প করে? এই নড়াচড়া গুলা করতে হেল্প করে কিন্তু তরুণাস্থি। তরুণাস্থি না থাকলে আমরা কখনোই কি করতে পারতাম না? এই নড়াচড়া গুলা করতে পারতাম না। আচ্ছা, আমাদের অ্যাপটা আজকে যে থ্রিডি অ্যাপটা একটু প্রবলেম করতেছে, এই জন্য আমি এটাকে আবার করলাম। তাহলে আমরা কি কি জানলাম? আমরা অস্থি জানলাম, তরুণাস্থি জানলাম, এবং অস্থি তরুণাস্থি জানার মাধ্যমে আমরা আমাদের যে হাড্ডির যে অংশটা আছে, এটা আমরা শেষ করলাম। তাহলে আমাদের আরেকটা যোজক কলা শেখা হয়ে গেল, সেটা হচ্ছে স্কেলেটাল যোজক কলা। আমাদের যোজক কলা তিনটা ছিল, স্কেলেটাল, ফাইব্রাস। স্কেলেটালও শেষ, ফাইব্রাসও শেষ। এখন আমরা তরল যোজক কলার দিকে চলে যাবো। এটা সব থেকে ইন্টারেস্টিং। অনেকে ভাবতে হবে যোজক কলা আবার তরল কেমনে হয়, যোজক কলা আবার তরল কেমনে হয়। হ্যাঁ, মানে টিস্যু আবার তরল কেমনে হয়? এটা তো পারফেক্ট এক্সাম্পল হচ্ছে কি আমাদের রক্ত। পারফেক্ট এক্সাম্পল হচ্ছে আমাদের কি রক্ত আছে, এখন মনে হয় ঠিক আছে। পারফেক্ট এক্সাম্পল হচ্ছে আমাদের রক্ত। আমাদের রক্ত দিয়ে আমরা এখানে শুরু করব। যোজক কলা দুই রকমের, রক্ত আর হচ্ছে লসিকা। রক্ত আর হচ্ছে কি লসিকা, এটা দিয়ে আমরা শুরু করব। চলো আমরা দেখি। এই যে আমাদের হাড্ডি, হাড্ডি এখন তো আমরা দেখাইতে পারবো, দাঁড়াও।
আমরা মেরুদণ্ডের হাড়টা রাখি, ভার্টিব্রাল কলামটা রাখি, হাইট আদার্স করে দেই। আমরা এর মাঝখানে তরুণাস্থি নিয়ে আসি। এই যে আসে, দেখো এই যে হাড্ডি, আমরা এখন কালারটাকে চেঞ্জ করে দিলাম বোঝানোর জন্য। দুটো হাড়ের মাঝখানে তোমাকে তরুণাস্থি দেখতে পারতেছো? আমরা বুকের খাঁচার হাড়গুলো সরাই দিই, রিবস সরাই দিই, বুকের খাঁচার হাড়গুলো আমরা সরাই দিচ্ছি, সরাই দিচ্ছি। আমরা কোস্টাল কার্টিলেজও সরাই দিচ্ছি। এইবার দেখো আমরা এটাও সরাই দিই, আমরা এটাও সরাই দিই। এই যে দেখো মেরুদণ্ডের যে হাড়টা আমরা এখন দেখতে পারতেছি, এই দেখো মেরুদণ্ডের হাড়, এই যে দুটো দেখো, দুটো হাড়ের মাঝখানে এটা একটা হাড়, এটা একটা হাড়, দুটো হাড়ের মাঝখানে এই যে নরম যেটা বসছে, এই যেটা বসে এটা তরুণাস্থি, নরম যেটা বসে এটা তরুণাস্থি। এবং এই তরুণাস্থি আছে বলেই, এই তরুণাস্থি আছে বলে আমরা কি করতে পারতেছি, নড়াচড়া করতে পারতেছি। হ্যাঁ, এটার দেখি তো কোনো এক্সারসাইজ আছে কিনা। আচ্ছা, এটার এক্সারসাইজ নাই, এটা আমাদের লাগবে না। ওকে, এবার আমরা রক্তে চলে যাই। রক্ত, ডিটেল মডেল, রক্ত 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 প্রবাহ হয় রক্ত নালিকার মধ্যে দিয়ে। এই যে রক্ত, এই যে রক্ত দেখো, এটা রক্তের নালিকা, এটা হচ্ছে রক্তের নালিকা, রক্তের নালিকা। রক্ত নালিকা কয় রকমের? দুই রকমের, শিরা আর ধমনী। আবার শিরা আর ধমনী যে জায়গায় মিলিত হয় এটাকে বলে কৌশিক জালিকা। হ্যাঁ, এগুলো আপাতত দরকার নাই, আমরা এখানে আসি। রক্ত নালিকার ভিতরে রক্ত আছে। ওকে, তো এই দেখো বাইরের আবরণ, বাইরের আবরণটা যদি আমরা সরাই দিই, তাহলে এই দেখো রক্ত, রক্তের নালিকা সরাই দিলাম, জাস্ট রক্তটুকু রাখলাম। রক্তের মধ্যে দেখো তো জেলির মতো একটা অংশ দেখতে পারতেছি না আমরা, মনে হচ্ছে এটা জেলির মধ্যে জিনিসগুলো রাখা। এই জেলিটা হচ্ছে রক্তরস। আমি যে ভিডিওটা তোমাদের দেখাইছিলাম, রক্তের যে ভিডিওটা, এটা হচ্ছে রক্তরস। এই যে জেলি হলুদের মধ্যে যেটা যে জেলি, এই জেলিটা হচ্ছে রক্তরস। এটা হচ্ছে রক্তরস। রক্তের দুটো উপাদান, রক্তরস আর রক্তকণিকা, রক্তরস আর রক্তকণিকা। এই জেলির মধ্যে যে অংশটা হচ্ছে রক্তরস। রক্তরস সরাই দিলাম। এখন যেটা দেখতে পারতেছি এটা হচ্ছে রক্তের কণিকা বা রক্তের কোষ। এর মধ্যে লাল লাল এই যে অ্যালপেনলিবে চকলেটের মতো, আমাদের তো তুমি তো মাইক্রোস্কোপের ভিডিওটা দেখছোই তোমরা। এই লাল 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 যেগুলা, এইগুলা হচ্ছে, এইগুলো হচ্ছে লাল রক্তকণিকা। মাইক্রোস্কোপের ভিডিওটা না দেখলে আমার এই যে এই পানির এটা যে আরেকটা ক্লাস আছে সেই ক্লাসটা দেখে নিও, পানি টিস্যুর যে প্রথম ক্লাসটা, আবরণী টিস্যুর মধ্যে দেখাইছি আমি এটা, হ্যাঁ, প্রথম ক্লাসে। তো এইগুলো হচ্ছে লাল রক্তকণিকা। আর এই যে এইগুলো হচ্ছে সাদা রক্তকণিকা বা শ্বেত রক্তকণিকা। এই যে এগুলো শ্বেত রক্তকণিকা, এই যে এগুলো হচ্ছে শ্বেত রক্তকণিকা। আর ছোট্ট ছোট্ট ওই যে হলুদ হলুদ কয়েকটা, ওই যে সবুজ সবুজ হয়ে আছে এখন, এই যে ছোট ছোট, এই যে এই যে এটা, এটা হচ্ছে অনুচক্রিকা। তো লাল রক্তকণিকায় বেশি থাকে, লাল রক্তকণিকা বেশি থাকে। এবং লাল রক্তকণিকায় কি থাকে? হিমোগ্লোবিন থাকে। আর হিমোগ্লোবিন থাকে বলে রক্তের রং কি হয়? হিমোগ্লোবিন আছে বলে রক্তের রং কি হয়েছে? লাল হয়েছে। এই লাল রক্তকণিকাতেই আছে হিমোগ্লোবিন, যার কারণে এটাকে রক্তের রং লাল। তাহলে রক্তের কণিকা তিনটা, লাল রক্তকণিকা বা লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা। এটার আসলে কোনো বর্ণ নাই, এই জন্য শ্বেত। এখানে দেখে কালার লাগতেছে, এটা বোঝানোর জন্য কালার দিছে, বাট অ্যাকচুয়ালি শ্বেত রক্তকণিকার কোনো কালার নাই, বর্ণহীন। আর এই যে ছোট 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 যেগুলো, এগুলো হচ্ছে অনুচক্রিকা। এটা হচ্ছে অনুচক্রিকা। কোনটার কাজ কি? অনুচক্রিকায় কি করে? আমার কোনো জায়গায় যদি কেটে যায়, সেই জায়গায় রক্তকে জমাট বাঁধায় কে? অনুচক্রিকা। এই শ্বেত রক্তকণিকাগুলো কি করে? এগুলো, এগুলো সংখ্যায় কম, এই যে সংখ্যায় অল্প, সংখ্যায় অল্প, এই যে এইগুলা, হ্যাঁ, এই যে এইগুলা, এইটা, তারপরে এই যে এইগুলা, তারপরে যে এইগুলা, এগুলো কি করে? দেহের ভিতরে যদি কোনো জীবাণু ঢুকে, চারিদিকে তো কত ব্যাকটেরিয়া ভাইরাস, তাই না? এই যে এত ব্যাকটেরিয়া যে ভাইরাস আমাদের যাতে কোনো ক্ষতি করতে না পারে, তো এই জন্য দেহের মধ্যে যখন কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস প্রবেশ করে, তখন এই কণিকাগুলা সেগুলাকে ভক্ষণ করে, সেগুলাকে মেরে ফেলে। অর্থাৎ শ্বেত রক্তকণিকা আমাদের দেহের জীবাণু ঢুকলে সেই জীবাণুকে মারে। আপাতত এটুকু জানলেই চলবে। আর লাল রক্তকণিকা, এদের সংখ্যা এত বেশি, এরা আসলে কি করে? এই লাল রক্তকণিকাই আসলে মেইন কাজটা গুলা করে। যেমন আমাদের দেহে যে অক্সিজেন দরকার না, আমি তো বারবার বলতেছি আমাদের দেহে অক্সিজেন দরকার, এই অক্সিজেনটা কে পৌঁছায়? অক্সিজেনটা এই লাল রক্তকণিকা পৌঁছায়। লাল রক্তকণিকার মধ্যে আছে হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিন অক্সিজেনটা দেহের সব জায়গায় নিয়ে যায়। এবং জানো আমাদের এক ফোঁটা রক্ত সারা দেহ ঘুরে আবার হার্টে ফিরে আসতে কতক্ষণ লাগে? মাত্র 60 সেকেন্ড সময় লাগে। অর্থাৎ আমাদের হার্ট সারা দেহের মধ্যে রক্তকে পাম্প করতেছে, সারা দেহের মধ্যে রক্তকে ছড়াই দিচ্ছে। এক ফোঁটা রক্ত হার্ট থেকে বের হয়ে আবার হার্টে ফিরত আসতে মাত্র 60 সেকেন্ড সময় লাগে। অর্থাৎ এক ফোঁটা রক্ত 60 সেকেন্ডে সারা দেহ ঘুরে চলে আসে। কি নিয়ে চলে আসে? খাবার, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো নিয়ে চলে আসে। ওকে, তাহলে এই হচ্ছে রক্ত। আর লসিকা কি তাইলে? রক্ত তো বুঝলাম, এখন রক্তের নালিকাগুলো দেখি আমরা। সারা দেহের মধ্যে কত রক্ত নালিকা আছে তুমি দেখলে অবাক হয়ে যাবা। দেখো, এই যে
এইগুলো হচ্ছে খালি শিরা, এইগুলো হচ্ছে ধমনী। আমরা হাড্ডি সরাই দিই, হাড্ডির দরকারই নেই। শিরা আর ধমনী, লালগুলো হচ্ছে ধমনী আর নীলগুলো হচ্ছে শিরা, মাঝখানে বেচারা হার্ট। ঠিক আছে, এই যে শিরা আর ধমনী, কত দেখছো অবস্থা, দেখছো মাথায় দেখো কি অবস্থা, তাই না? শিরা আর ধমনী, এগুলা এগুলো শিরা আর ধমনী। এই শিরা আর ধমনী সারা দেহের মধ্যে রক্ত দিচ্ছে। আর সারা দেহে রক্ত দেওয়ার পরও কিছু কিছু জায়গা আছে যেখানে রক্ত প্রবেশ করতে পারে না। কিছু কিছু জায়গায় এত সূক্ষ্ম টিস্যুর মতো যেখানে রক্ত কি করতে পারে না, প্রবেশ করতে পারে না। সেই সব জায়গায় যায় হচ্ছে লসিকা। এই যে লসিকা নালী, এগুলো হচ্ছে লসিকা নালী, এগুলো হচ্ছে লসিকা। এই সবুজ যেগুলো এখন নতুন আসলে এগুলো হচ্ছে লসিকা নালী। এগুলোর ভিতর দিয়ে লসিকা পরিবাহিত হয়। কি পরিবাহিত? লসিকা। লসিকা কি? লসিকাকে বলা হয় টিস্যু রস। দেখো, আমাদের রক্ত কিন্তু সরাসরি কোষের সংস্পর্শে আসে না কিন্তু। যেমন আমি ছোটবেলায় যখন ভিডিও মানে আগেকার সময় যখন বাংলা মুভি ছিল, বাংলা মুভিতে দেখতাম কি, দীপজল আঙ্কেল এসে জসিম আঙ্কেলের পেটের মধ্যে ছুরি মারতো, জসিম আঙ্কেলের পেট থেকে বুক 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 করে রক্ত বের হতো। তো আমি ভাবতাম কি, ও আচ্ছা, মানুষের পেট ভর্তি মনে হয় রক্ত। পরে যখন বড় হইলাম, মেডিকেলে গেলাম, ঠিক আছে, তখন তো দেখলাম আরে না, অন্য জিনিস। পেট ভর্তি তো রক্ত না, পেটের ভিতরে তো ফাঁকা। রক্ত আসলে এই যে নালীর ভিতর দিয়ে পরিবাহিত হয়, রক্ত নালীর ভিতর দিয়ে যায়, পেট ভর্তি রক্ত না। আমাদের যে মাংস আছে না, মাংসর আশেপাশ দিয়ে রক্ত যায়, নালিকার ভিতর দিয়ে যায়। রক্ত কখনো নালীর ভিতর থেকে বাইরে আসে না। যখন কোনো জায়গায় কেটে যায় তখন আসলে কি হয়, রক্তনলিকা কেটে যায়, তখন ওখান থেকে রক্ত বের হয়। তাহলে রক্ত তো তাহলে আমাদের সব টিস্যুর চারিদিকে যাচ্ছে না, খালি নালী দিয়ে যাচ্ছে, টিস্যুর আশেপাশ দিয়ে যাচ্ছে। তো ওই টিস্যুর মধ্যে তাহলে আমি কিভাবে খাবার পৌঁছাবো, কিভাবে আমি গ্যাস পৌঁছাবো, কিভাবে সেখান থেকে ময়লা আবর্জনা বের করে নিয়ে আসবো, সেই কাজটা করেছে লসিকা। লসিকা এমন ভাই, লসিকা এমন একটা জিনিস, লসিকা আমাদের দেহের সব জায়গায় এরা পৌঁছায় যেতে পারে। এটা সব জায়গায় পৌঁছা যেতে পারে লসিকা, অর্থাৎ যে জায়গায় রক্ত পৌঁছাতে পারে না, সহজ উত্তর, সহজ উত্তর, এমন এমন সূক্ষ্ম জায়গায় যেখানে রক্ত পৌঁছাতে পারে না, সেখানে লসিকা পৌঁছায় যায়। লসিকা কেমনে তৈরি হয়? রক্ত থেকেই তৈরি হয়। দেখো, এই যে কিছু গুটি 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 দেখতেছো না, গুটি গুটি, এই যে দেখো লসিকার নালীর মধ্যে কিছু গুটি 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 দেখতেছো, এই ছোট ছোট গুটির মতো, এই যে গুটি 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 গুটি, এই যে গুটি গুটি, এগুলোকে বলে লসিকা গ্রন্থি। এগুলোকে বলে লসিকা গ্রন্থি। এই জায়গায় আরো আছে, এই যে এগুলো হচ্ছে লসিকা গ্রন্থি। এইসব লসিকা গ্রন্থি থেকে লসিকা তৈরি হয় এবং সারা দেহের মধ্যে পরিবাহিত হয়। তাই লসিকার তিনটা জিনিস: লসিকা, লসিকা নালী আর লসিকা গ্রন্থি, এই তিনটা জিনিস। আর রক্তের মধ্যে কি কি আছে? হৃৎপিণ্ড, রক্ত আর রক্তনালী, তিনটা জিনিস। তাহলে এখন চলো আমরা ইয়েতে চলে যাই। কোথায়? এখানে। আচ্ছা, তরুণাস্থি তো দেখলাম। তরুণাস্থি কোথায় কোথায় থাকে? নাকে থাকে, কানের পিনাতে থাকে, আমাদের শ্বাসনালী, এই যে শ্বাসনালী, শ্বাসনালীতেও কিন্তু তরুণাস্থি। হ্যাঁ, আমাদের হাড়ের জয়েন্ট, এগুলো আমরা দেখে ফেলছি। ওই দেখো পিনা কোনটা আর হাড়ের জয়েন্টটা কোনটা, এগুলো আমরা দেখে ফেলছি। ওকে, এবারে আমরা তরল যোজক কলায় চলে যাই। ফ্লুইড কানেকটিভ টিস্যু বা তরল যোজক কলা হলো এমন যোজক কলা যার মাতৃকা বা ম্যাট্রিক্সে তরল, যার মাতৃকা তরল এবং যা দেহের বিভিন্ন পদার্থ পরিবহন করে, রক্ত জমতে জমাতে কাজ করে এবং দেহের প্রতিরক্ষা দান করে। এটাই হচ্ছে যোজক কলা, তরল যোজক কলা। তো তরল যোজক কলা হচ্ছে যেই যোজক কলার মাতৃকাগুলা তরল। সহজ উত্তর, যে যোজক কলার মাতৃকা তরল তাকে বলা তরল যোজক কলা। মাতৃকা তরল কারণ কি? ওইখানে তেমন ক্যালসিয়াম জাতীয় কিছু জমে নাই বা তন্তু মন্তু নাই, খালি আছে রক্তরস। তাহলে এখানে মাতৃকাটা অ্যাকচুয়ালি কে? মাতৃকাটাই হচ্ছে আসলে রক্তরস বা প্লাজমা। রক্তরসকে প্লাজমা বলা হয়, এটাই হচ্ছে মাতৃকা। আর কোষগুলা কি কি? তিন ধরনের কোষ: আরবিসি বা রেড ব্লাড কর্পাসল বা লোহিত রক্তকণিকা, ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসল বা শ্বেত রক্তকণিকা, এবং প্লাটিলেট বা অনুচক্রিকা। এটাকে অনেকে রেড ব্লাড সেল বলে, লাল রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা আর প্লাটিলেট বা অনুচক্রিকা। লাল রক্তকণিকা কি করে? অক্সিজেন পরিবহন করে। শ্বেত রক্তকণিকা কি করে? দেহের রোগ প্রতিরোধ করে, জীবাণু বা আক্রমণ থেকে রক্ষা করে। আর প্লাটিলেট বা অনুচক্রিকা কি করে? রক্ত জমাট বাঁধায়, রক্ত জমাট বাঁধায়, রক্ত জমাট বাঁধায়, রক্ত জমাট বাঁধায়, বাঁধা না বাঁধায়, রক্ত জমাট বাঁধায়, কোনো জায়গায় রক্তকে জমাট বাঁধায়, রক্ত জমাট বাঁধায়, রক্ত জমাটে বাঁধা না, রক্ত জমাট বাঁধায়। ওকে, এগুলো হচ্ছে রক্তের কাজ। এটা কেন তরল? কারণ এর মাতৃকাটাই তরল। মাতৃকা, রক্তের কোষ কোনগুলা? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এগুলো হচ্ছে রক্তের কোষ। আর তার চারিদিকে তরল রক্তরস, এই রক্তরসটাই হচ্ছে মাতৃকা। মাতৃকাটা এখানে কি আসলে? রক্তরস। সেই রক্তরসের মধ্যে রক্তের কণিকাগুলা ভেসে আছে। তাহলে এটা হচ্ছে একটা উপাদান, রক্ত। তাহলে রক্ত একটা উপাদান। তার আছে কি? লসিকা। আর আছে কি? লসিকা। হ্যাঁ, দেখো আমরা এখন মেন বইয়ে চলে যাচ্ছি, মেন বই একটু যাচ্ছি। রক্ত এক ধরনের ক্ষারীয়। ক্ষারীয় কারণ কি? রক্তের পিএইচ হচ্ছে 7.4। রক্তের পিএইচ, পিএইচ কি বোঝো? পিএইচ এর মান 7 থাকলে কত? পিএইচ এর মান 7 থাকলে কত? নিউট্রাল। পিএইচ এর মান 7 এর কম হলে কি?
অম্লীয়। পিএস এর মান 7 এর কম থাকলে কি অম্লীয়, আর পিএস এর মান 7 এর বেশি থাকলে কি ক্ষারীয়। তা রক্তের পিএস কত? 7.4, মানে রক্ত হচ্ছে ক্ষারীয়, হালকা ক্ষারীয়। রক্ত হচ্ছে হালকা ক্ষারীয়, রক্ত অম্লীয় না। অম্লীয় মানে অ্যাসিডিক, ক্ষারীয় মানে কি অ্যালকালাইন বা ক্ষারীয়, মানে বুঝই তো। তো রক্ত ক্ষারীয়। ঈষৎ লবণাক্ত, রক্ত মুখে গেলে তো দেখছি একটু লবণ লবণ লাগে। তরল যোজক কলা। ধমনী শিরা ও কোষিক জালিকার মধ্য দিয়ে রক্ত অভ্যন্তরীণ পরিবহনে অংশ নেয়। এই যে একটু আগে দেখাইলাম, ধমনী আছে, শিরা আছে, আর যে জায়গায় ধমনী আর শিরা মিলিত হয় ওই জায়গাটাকে বলে কোষিক জালিকা। হ্যাঁ, এগুলো দিয়ে তৈরি। উষ্ণ রক্তবাহী প্রাণীর দেহে রক্ত তাপমাত্রা ভারসাম্য রক্ষা করে। আমরা কি উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী না? পাখি, মানুষ, এরা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। আমাদের দেহ গরম কেন হয়েছে? আমাদের রক্তের তাপমাত্রার কারণে আমাদের দেহ গরম হয়েছে। রক্তের যা তাপমাত্রা সেটাই দেহের তাপমাত্রা। রক্তের উপাদান দুইটি, রক্তরস এটা থাকে 55% এবং রক্তকণিকা হচ্ছে 45%। ঠিক আছে। রক্তরস কেমন? হালকা তরল অংশ, এটা ঈষৎ হলুদ। ঈষৎ মানে হালকা হলুদ টাইপের, আমরা দেখছি একটু আগে। রক্তের রসে 91 থেকে 92% পানি, এগুলো মুখস্থ করতে হবে। রক্ত রসে 91 থেকে 92% মানে 8 থেকে 9 অংশ এগুলো হচ্ছে জৈব আর অজৈব বা কঠিন বস্তু। এগুলোর ভিতরে আছে প্রোটিন আছে, বর্জ্য পদার্থ আছে। রক্তরস তাহলে কি করে? খাবার, সারা দেহের মধ্যে খাবার পৌঁছায় রক্তরস। সারা দেহের ময়লা নিয়ে যে কিডনিতে যায় কি রক্তরস। রক্তকণিকা শুধু অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে বা রোগ প্রতিরোধ করে, কিন্তু খাবার পরিবহন, ময়লা আবর্জনা নিয়ে আসে, এগুলো সব রক্তরস করে। এসব রক্তরসের ভিতরে বিভিন্ন ধরনের প্রোটিন বর্জ্য পদার্থ থাকে। রক্তের কণিকা 3 ধরনের: লোহিত রক্ত কণিকা বা রেড ব্লাড সেল, শ্বেত রক্তকোষ বা হোয়াইট ব্লাড সেল, এবং অনুচক্রিকা বা একে থ্রোম্বোসাইটও বলা হয় বা প্লাটিলেট। লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিন নামের একটি আয়রন জাতীয় পদার্থ থাকে, যার জন্য রক্তের রং কি হয়? লাল হয়। মনে রাখবা, যেখানে আয়রন আছে সেটাই লাল। আয়রন নিয়ে তুমি যদি পুরো তাহলে লাল বর্ণ ধারণ করবে, লাল। আয়রন মানেই লাল। আমাদের হিমোগ্লোবিন কোথায় থাকে? লোহিত রক্ত কণিকা। আর হিমোগ্লোবিন কি আছে? আয়রন, এজন্য রক্তের রং লাল। হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে একটি অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে এবং শরীরের বিভিন্ন স্থানে অক্সিজেন পরিবহন করে। শ্বেত রক্ত কণিকা জীবাণু ধ্বংস করে দেয় এবং দেহের প্রকৃতিগত আত্মরক্ষায় অংশ নেয়। মানব দেহের বেশ কয়েক ধরনের শ্বেত রক্ত কণিকা থাকে, অনুচক্রিকা রক্ত জমাট বাঁধায়। আমরা তো শ্বেত রক্ত কণিকার বেলায় দেখছি অনেক রকমের শ্বেত রক্ত কণিকা ছিল না, বেশ কয়েক রকমের ছিল। এগুলো আমরা রক্ত অধ্যায় আরো ভালো করে জানবো। অনুচক্রিকা কি করে? রক্ত জমাট বাঁধায়। মেনলি 3টা অংশ মনে রাখো। নাম্বার 1, লোহিত রক্ত কণিকা কি করে? অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। শ্বেত রক্ত কণিকা কি করে? দেহে রোগ প্রতিরোধ করে। আর অনুচক্রিকা কি করে? দেহে কোনো রক্ত কোনো জায়গায় কেটে গেলে সেখানে রক্ত জমাট বাঁধে। ঠিক আছে। লোহিত রক্ত কণিকার কিছু বিষয় আমাদের একটু জানতে হবে। লোহিত রক্ত কণিকার কিছু বিষয় জানতে হবে। দেখো, লোহিত রক্ত কণিকা দেখতে এরকম দ্বি-অবতল, চাকতির মতো, অ্যালপেনলিবে চকলেটের মতো। হ্যাঁ, এটা হচ্ছে আরবিসি বা লোহিত রক্ত কণিকা। আরবিসিতে কি আছে? লোহিত রক্ত কণিকাতে কি আছে? হিমোগ্লোবিন। লোহিত রক্ত কণিকাতে কি আছে? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন কি দিয়ে তৈরি হয়? হিমোগ্লোবিন তৈরি হয় প্রোটিন দিয়ে আর হিম দিয়ে। প্রোটিন দিয়ে আর হিম দিয়ে। হিম, হিম প্লাস গ্লোবিন। এই হিমের মধ্যে কি আছে? হিমের মধ্যে আছে আয়রন। হিমের মধ্যে আছে কি? আয়রন। হ্যাঁ, আয়রন আয়ন আকারে থাকে, আয়ন আকারে থাকে। এই আয়রনের কারণে রক্তের রং লাল। এই আয়রনের কারণে রক্তের রং লাল। আর হিমোগ্লোবিন কি করে? এই ধরো হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন 4টা হিমোগ্লোবিন একসাথে যুক্ত হয় 4 অণু অক্সিজেনের সাথে। হিমোগ্লোবিনের 4টা অণু একসাথে যুক্ত হয় 4 অণু অক্সিজেনের সাথে এবং তৈরি করে 4HbO। এটার নাম হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। এটার নাম হচ্ছে কি? অক্সি হিমোগ্লোবিন। তাহলে আমাদের লোহিত রক্ত কণিকা যে অক্সিজেন পরিবহন করে, কেমনে করে? লোহিত রক্ত কণিকা অক্সিজেন পরিবহন করে হিমোগ্লোবিনের সাথে। এই রক্তের হিমোগ্লোবিনটা অক্সিজেনের সাথে মিশে যায়। হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন মিশে এবং অক্সি হিমোগ্লোবিন তৈরি করে এবং এই অক্সি হিমোগ্লোবিনই সারা দেহে চলে যায়। সারা দেহে চলে যায় এবং কোষে যায়। কোষে যেয়ে কি হয়? হিমোগ্লোবিন আলাদা হয়ে যায়, অক্সিজেন আলাদা হয়ে যায়। অক্সিজেনটাকে কোষ রেখে দেয় আর হিমোগ্লোবিন রক্তের মাধ্যমে আবার চলে আসে। এই হচ্ছে কাহিনী। তাহলে অক্সিজেন আর হিমোগ্লোবিন মিলে তৈরি হয় অক্সি হিমোগ্লোবিন। এই অক্সি হিমোগ্লোবিন সারা দেহে যায়। সারা দেহে যখন যায় তখন কোষের মধ্যে যে এর আবার ভেঙে যায়, অক্সি হিমোগ্লোবিনটা আবার ভেঙে যায়, হিমোগ্লোবিনের অক্সিজেন আলাদা হয়ে যায়। আলাদা হয়ে হিমোগ্লোবিন অক্সিজেনকে কোষের মধ্যে দিয়ে নিজে আবার বের হয়ে চলে আসে। এভাবে চলতে থাকে। এভাবে 120 দিন বাঁচে একটা লোহিত রক্ত কণিকা। 120 দিন বাঁচে একটা লোহিত রক্ত কণিকা। 120 দিন বাঁচে। ঠিক আছে। একটা শ্বেত রক্ত কণিকা 5 দিন 7 দিন এরকম 11 দিনের মতো বাঁচে সর্বোচ্চ। আর অনুচক্রিকা এরকম 7-8 দিন 10-12 দিন বাঁচে। বাট লোহিত রক্ত কণিকা একটা ফিক্সড 120 দিন।
ওকে, এখন দেখো একটু আগে যেগুলো লেখা ছিল এগুলোকে দেখো আমি এখানে একদম সুন্দর করে একটা ছক বানিয়ে দিচ্ছি। ছকটা তোমাদের বই নাই, এবার তোমাদেরকে সহজ করে দেওয়ার জন্য আমি ছকটা বানাইছি। খেয়াল করো, এইখানে একটা শিশিতে রক্ত নেওয়া হয়েছে, বুঝছো? রক্ত নিয়ে রক্তকে একটা মেশিন আছে, যে মেশিনের নাম সেন্ট্রিফিউজ মেশিন। মেশিনটার নাম হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। তুমি গুগলে সার্চ করে এটা সম্পর্কে আরো জানতে পারবা, সেন্ট্রিফিউজ মেশিন। এই মেশিনের ভিতরে এরকম টেস্ট টিউবের মধ্যে রক্ত নিয়ে সেন্ট্রিফিউজ মেশিনটা অন করে দিলে মেশিনটা এরকম জোরে 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 ঘুরে। এবার জোরে 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 ঘুরাইলে রক্ত এরকম আলাদা হয়ে যায়, রক্তের কণিকাগুলো নিচে চলে আসে, রক্ত রস এরকম উপর দিকে চলে আসে। রক্তের কণিকা যেগুলো ঘাড়ো ঘাড়ো বা ঘন, এগুলো নিচের দিকে চলে আসে, রক্ত রসগুলো উপরে চলে আসে। এটা ব্লাড টেস্ট করার সময় এটা করে, রক্তের কণিকাগুলো আলাদা করার জন্য, রক্ত রস আর রক্ত কণিকা আলাদা করার জন্য ব্লাড টেস্ট করার সময় এই কাজটা করে। তাহলে কি হয়, একটা শিশি একটা টেস্ট টিউবের মধ্যে রক্ত নেয়, রক্ত নিয়ে মুখটা আটকায়, আটকে রক্তকে সেন্ট্রিফিউজ মেশিনে নেয়। সেন্ট্রিফিউজ মেশিন জোরে 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 কতক্ষণ ঘুরে, এরকম করে কতক্ষণ ঘুরাইলে কি হয়, রক্তের কণিকা রক্ত রসগুলো আলাদা হয়ে যায়। তো এখন খেয়াল করে দেখো, এখানে এইটা হচ্ছে রক্ত কণিকা, এটা হচ্ছে 45%, আর এটা হচ্ছে রক্তরস, রক্তরস হচ্ছে 55%। এখানে এটা লিখছে রক্তরস হচ্ছে 55% আর রক্ত কণিকা হচ্ছে 45%। ঠিক আছে, রক্ত কণিকা কয় রকমের? 3 রকমের। কি 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 কি? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা, 3 রকমের রক্তকণিকা আছে, এটা নিয়ে আমরা জানছি। আর রক্তরস কত পার্সেন্ট? 55%। এই 55%-এর মধ্যে কঠিন বস্তু থেকে 8 থেকে 9%, কঠিন বস্তু 8 থেকে 9%, আর পানি থেকে 91 থেকে 92%। কোথায় পাইছি? এই যে বইয়ে পাইছি, এই যে বইয়ে 91 থেকে 92% পানি, তাহলে 8 থেকে 9% তাহলে কি? কঠিন বস্তু। 8 থেকে 9% কি? কঠিন বস্তু। এই কঠিন বস্তুর মধ্যে কিছু আছে জৈব পদার্থ আর কিছু আছে অজৈব পদার্থ। কিছু আছে জৈব পদার্থ, কিছু আছে অজৈব পদার্থ। অজৈব পদার্থ কোনগুলো? খনিজ লবণ, যেগুলো জীবদেহের বাইরেও পাওয়া যায়। আর জৈব পদার্থ কোনগুলো? যেগুলো জীবদেহেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। সেগুলো কি কি? যেমন ধরো প্রোটিন, কিছু প্রোটিন আছে পাওয়া যায় রক্তরসে, কিছু হরমোন পাওয়া যায় রক্তরসে, কিছু অ্যান্টিবডি পাওয়া যায় যেটা আমাদের রোগ প্রতিরোধ করে, কিছু বর্জ্য পদার্থও থাকে যেগুলা পরিবাহিত হয়। বর্জ্য পদার্থগুলো কেন জৈব? কারণ এটা জীবদেহের মধ্যেই তৈরি হয়েছে বর্জ্য পদার্থগুলো। আমরা পড়ছি না যে রক্তরস কি করে? রক্তরস খাবার পরিবহন করে। রক্তরস বর্জ্য পদার্থ নিয়ে কিডনির কাছে যায় পরিষ্কার হওয়ার জন্য। রক্তের যত ময়লা আছে, সারা দেহের যত ময়লা আছে সব তো কিডনিই নেয়, এই রক্তই নেয়। রক্ত নিয়ে কার কাছে যায়? কিডনির কাছে যায়, নেফ্রনের কাছে যায়, বলে আমি এগুলো পরিষ্কার করে দাও। কিডনি যখন সেগুলোকে পরিষ্কার করে, কিডনি হচ্ছে রক্তকে পরিষ্কার করে। রক্তের সেই ময়লাটা কে নিয়ে আসে? অ্যাকচুয়ালি রক্ত রসই সেই ময়লাটাকে নিয়ে আসে। ময়লা নিয়ে আসে পর কিডনির কাছে যায়, কিডনি রক্ত পরিষ্কার করে ফেলে। তো এই ময়লা থাকবে। অ্যান্টিবডিকে, অ্যান্টিবডি হচ্ছে রোগ প্রতিরোধ করে। যেমন আমরা শুনছি না করোনার সময় করোনার অ্যান্টিবডি, করোনার অ্যান্টিবডি, অ্যান্টিবডি রক্ত রসের মধ্যেই থাকে। তুমি যখন একটা একটা তোমার দেহে যখন একটা জীবাণু ঢোকে, জীবাণু ঢুকলে তখন শ্বেত রক্ত নিয়ে সে জীবাণুর সাথে মারামারি করে, শ্বেত রক্তকে জীবাণুর সাথে মারামারি করে, মারামারি করে তোমার দেহে শ্বেত রক্তকণিকা একটা অ্যান্টিবডি তৈরি করে। দেখো এই জীবাণুটা আবার যদি আসে তাহলে সেই জীবাণুর সাথে যাতে মারামারি করতে পারে। অর্থাৎ প্রথমবার মারামারি করে কেমনে মারামারি করলো এটা শ্বেত রক্তকণিকা শিখে যায়, শিখে ওটা সেভ করে রেখে দেয়, এবং সেভ করে অ্যান্টিবডি বানায় রাখে। কেন রাখে? যাতে আবার যদি আসে সেই অ্যান্টিবডি যাতে মারামারি করতে পারে। অ্যান্টিবডি হচ্ছে কি একটা ইয়ের মতো, একটা বডিগার্ডের মতো, সেটা রক্তরসের মধ্যে থাকে। অ্যান্টিবডি রক্তরসের মধ্যে থাকে, হরমোন রক্তরসের মধ্যে থাকে। আমাদের এই যে হরমোন রক্তরসের মাধ্যমে সারা দেহে যায়, এবং প্রোটিনও থাকে রক্তরসের মধ্যে। এগুলো হচ্ছে কার উপাদান? রক্তরসের উপাদান। তাহলে আমরা এখানে সুন্দর করে ছক করে দিছি। হ্যাঁ, আচ্ছা, এবার আমাদের আছে লসিকা। লসিকা দেখো, মানবদের বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ জমা হয় তাকে লসিকা বলে। টিস্যুর ফাঁকা স্থানে, খেয়াল করছো কথাটা? টিস্যুর ফাঁকা স্থানে। আমরা অলরেডি জানছি রক্ত কিন্তু একদম টিস্যুর আশেপাশে যেতে পারে না। রক্ত কিন্তু টিস্যুর আশেপাশে যেতে পারে না, রক্ত নালীর মধ্যে থাকে। ওই নালীর মধ্যে থেকেই ব্যাপন প্রক্রিয়ায় আদান প্রদান করে ফেলে। কিন্তু যেই সব জায়গায় রক্ত যেতে পারে না সেখানে কে যাবে? সেখানে যাবে লসিকা, সেখানে যাবে লসিকা। তো লসিকার জন্য আলাদা নালিকা ব্যবস্থা আছে, যেটাকে লসিকা নালী বলে। আমরা দেখছি যে সবুজ সবুজ যেটা ছিল লসিকা নালী। লসিকা উৎপাদনের জন্য আছে লসিকা গ্রন্থি। লসিকা গ্রন্থি থেকে লসিকা তৈরি হয়, লসিকা গ্রন্থি থেকে লসিকা তৈরি হয়। তাহলে লসিকা নালী প্লাস লসিকা গ্রন্থি মিলে তৈরি হয় লসিকা তন্ত্র। লসিকা নালী আর লসিকা গ্রন্থি মিলে হয় লসিকা তন্ত্র। লসিকা হালকা ক্ষারীয়, হালকা হলুদ বর্ণের, লাল না কিন্তু। লসিকা কিন্তু লাল না, মনে রাখবা। লসিকা, লসিকা হালকা হলুদ, লসিকা হালকা হলুদ, লাল নয়। কেন লাল নয়? কারণ হিমোগ্লোবিন নাই। এইচবি মানে হিমোগ্লোবিন, এইচবি মানে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন নাই। ঠিক আছে? তো লিম্ফ, লসিকাকে ইংলিশে বলে লিম্ফ। লিম্ফে, লিম্ফেও রক্ত রসের মতো থাকে, এটা হচ্ছে লিম্ফের ম্যাট্রিক্স হিসেবে কাজ করে। লিম্ফেও তো মাতৃকা থাকা লাগবে, তাই না? এই মাতৃকাটাকে লিম্ফ প্লাজমা, প্লাজমা মানে রক্তরস, প্লাজমা মানে রক্স। আর লিম্ফের কোষ কি? এখানে মূলত শ্বেত রক্তকণিকা থাকে, যার নাম হচ্ছে লিম্ফোসাইট। অনেক রকমের শ্বেত রক্তকণিকা আছে, 5 রকমের শ্বেত রক্তকণিকা আছে। এর মধ্যে লসিকাতে যে শ্বেত রক্তকণিকাটা থাকে তার নাম হচ্ছে লিম্ফোসাইট। তাহলে প্রশ্ন আসতে পারে, লসিকাতে শুধু কোন কণিকা থাকে? শুধু শ্বেত রক্তকণিকা থাকে। কিছু কিছু জায়গায় এটা লেখা আছে অনুচক্রিকাও থাকতে পারে, বাট লোহিত রক্তকণিকা থাকে না। কিছু কিছু জায়গায় লেখা আছে যে লোহিত রক্তকণিকা, লসিকার মধ্যে অনুচক্রিকাও থাকে।
কলেজের বইগুলোতে লেখা আছে অনুচক্রিকাও থাকতে পারে, বাট লোহিত রক্তকণিকা থাকে না। রক্তে তাহলে 3টা কণিকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। লসিকার মধ্যে লোহিত রক্তকণিকা নাই, বাট শ্বেত রক্তকণিকা মাস্ট আছে, সেটার নাম কি লিম্ফোসাইট। এটা কি করে? এটা রোগ প্রতিরোধে ভূমিকা রাখে। রোগ প্রতিরোধে কেমনে ভূমিকা রাখে? ওই যে লিম্ফোসাইট আছে, শ্বেত রক্তকণিকা আছে, শ্বেত রক্তকণিকা কি করে? রোগ প্রতিরোধ করে। শ্বেত রক্তকণিকা কি করে? রোগ প্রতিরোধ করে। তাহলে এখন চলো আমরা বইয়ে যাই। এই যে সবুজ সবুজ নালীগুলো, এগুলো হচ্ছে লসিকা, এগুলো লসিকা নালী। আর এই যে গুটি 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 যেগুলো দেখছো, এই যে গুটি 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 গুটি, এগুলো হচ্ছে লসিকা গ্রন্থি। এই লসিকা গ্রন্থি থেকে লসিকা তৈরি হয়, নালীর মাধ্যমে পরিবাহিত হয়। যে সকল জায়গায় রক্ত যেতে পারে না, সে সকল জায়গায় লসিকা যায়। ঠিক আছে? তাহলে বইয়ের লাইনগুলো এগুলো তো আমরা পড়ে ফেলছি, এগুলো আর দাগাইলাম না। রক্তের গুলা লসিকা দেখে দেখি। রক্ত আর লসিকা নিয়ে আরো আলোচনা আছে ফিউচারে, ইনশাআল্লাহ এগুলো আমরা ফিউচারে শিখবো। মানবদের বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ জমা হয় তাকে লসিকা বলে। ইন্টার সেলুলার স্পেস বলছি। ইন্টার মানে কি? মধ্যবর্তী। সেলুলার মানে কি? কোষ। তাহলে কোষের মধ্যবর্তী জায়গায় এগুলো ছোট ছোট নালীর মাধ্যমে গৃহীত হয়ে একটি আলাদা নালিকা তন্ত্র তৈরি করে, যাকে লসিকা তন্ত্র বলে। মানে কি? লসিকার জন্য আলাদা নালী আছে, এটাকে লসিকা নালী বলে। লসিকা ঈষৎ ক্ষারীয়, মানে লসিকা হালকা ক্ষারীয়, রক্তের মতোই স্বচ্ছ হলুদ বর্ণের তরল পদার্থ। এর মধ্যে কিছু রোগ প্রতিরোধকারী কোষ থাকে, এটাকে লসিকা কোষ বলে। এই রোগ প্রতিরোধকারী কোষটাকে লিম্ফোসাইট। এই রোগ প্রতিরোধকারী কোষটাকে লিম্ফোসাইট। 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 লিম্ফোসাইটকে একটা শ্বেত রক্তকণিকা। লিম্ফোসাইটকে একটা শ্বেত রক্তকণিকা, ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল। দেখো এর মনে রাখবো সহজে। সাইট মানে কি? কোষ। সাইট মানে কি? কোষ। আর লিম্ফ মানে কি? লসিকা। লিম্ফ মানে লসিকা। তাহলে লসিকায় যে কোষ থাকে তার নাম লিম্ফোসাইট, মানে লসিকা কোষ। দেখো লসিকাকে ইংলিশে বলা হয় লিম্ফ, জেনে রাখবা। লসিকাকে ইংলিশে বলা হয় লিম্ফ, জেনে রাখবা কিন্তু এটা। লসিকাকে ইংলিশে বলা হয় লিম্ফ। এই যে লিম্ফ, এই যে দেখো লিম্ফেটিক সিস্টেম, লসিকা তন্ত্র। লসিকা তন্ত্র, লিম্ফেটিক সিস্টেম। লিম্ফ মানে লসিকা। লিম্ফ মানে যদি লসিকা হয়, লিম্ফ মানে যদি লসিকা হয়, তো লসিকার কোষকে কি বলবো? লিম্ফ সাইট। লিম্ফ সাইট। লিম্ফ প্লাস সাইট। লিম্ফ প্লাস স্লাইট মানে কি? লিম্ফোসাইট। সহজ উত্তর, লিম্ফোসাইট। এই লিম্ফোসাইটটাই হচ্ছে লসিকার কোষ, এটা এক ধরনের শ্বেত রক্তকণিকা। লিম্ফোসাইট কি? একটা শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা অনেক রকমের আছে, তোমাদের জানার জন্য শ্বেত রক্তকণিকার নামগুলো লিখে দিই। হ্যাঁ, এটা তোমরা পরে পাবা আবার কলেজে উঠলে। কলেজে উঠলে না, ওই জীবে পরিবহন পড়লে আমি লিখে দিই। একটা নাম হচ্ছে লিম্ফোসাইট, একটা নাম হচ্ছে কি? লিম্ফোসাইট। আরেকটার নাম হচ্ছে মোনোসাইট, এলা আকারে অনেক বড়। লিম্ফোসাইট, মোনোসাইট। আরেকটার নাম হচ্ছে নিউট্রোফিল। নিউট্রোফিল, ইউসিনোফিল। ইউসিনোফিল। আর এটা হচ্ছে বেজোফিল। নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল। ঠিক আছে? তাহলে লিম্ফোসাইট, মোনোসাইট, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, এই 5 রকমের শ্বেত রক্তকণিকা থাকে। এটা তোমাদের বইয়ে বলছে, শ্বেত রক্তকণিকা অনেক রকমের আছে। এগুলো আমরা পরে আবার শিখবো, সমস্যা নেই, টেনশন নেই। রেজাল্ট হয়ে লিখছে যে হিমোগ্লোবিন, অক্সিহিমোগ্লোবিন তৈরি করে। শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করে দেহের প্রকৃতিগত আত্মরক্ষা অংশে মানবদেহে বেশ কয়েক ধরনের শ্বেত রক্তকণিকা আছে। এটাই বলছে আর কি তোমাদের এখানে। ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম হচ্ছে কি টিস্যু সম্পর্কে? আমরা যোজক টিস্যু সম্পর্কে জেনে ফেললাম। এই যোজক টিস্যুটাকে আমরা এখন কালো করে দিছি। তাহলে আমাদের নেক্সট আগাইতে হবে কোন দিকে? পেশি টিস্যু দিকে। পেশি টিস্যু আর স্নায়ু টিস্যু একদমই সহজ। পেশি টিস্যু, স্নায়ু টিস্যু একদমই সহজ, এবং এগুলো আমরা একদম ছক আকারে পড়ে ফেলবো। পেশি টিস্যুর জন্য সুন্দর একটা ছক আছে, বুঝছো? সুন্দর একটা ছক আছে, এই ছক পড়লেই দেখো একসাথে সবগুলা হয়ে যাবে। একটা ছক পড়লেই সব হয়ে যাবে। একটা ছক পড়লেই কিন্তু সব হয়ে যাবে পেশি টিস্যু সম্পর্কে। ওকে, তাহলে আমরা নেক্সটে আগাবো পেশি টিস্যু আর স্নায়ু টিস্যুর দিকে।